ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, লেখা ইতিহাসের পাতায় মিঠাতে পেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে, হঠাৎ অজানা ঝড়ে সময় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার কতদিন কতদিন কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে উঠে আয়। দেখি না তোমার, কেউ বলে না মনি কোথায় আমার, ওরে উঠে আয়। চশমাটা তেমনই আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, স্মৃতি যে একটাও আছে নেই সেখানে, অসুখে শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে করা পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, বলে না তোমার মতো কোথায় খোকা, ঘুরে ঘুরে আয়। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না মনি কোথায় আমার, ঘুরে ঘুরে আয়। বন্ধুরা, আমরা আজকে বাবা দিবসের যে আড্ডা শুরু করে দিলাম। আসলে আমরা বাবা দিবসের যে বাবা যে গানটা আমরা জেমসের সবসময় শুনে বড় হয়েছে ছোটবেলায়, যদি আমি ভুল না করে থাকি, আমাদের সময়ে কলেজ লাইফে আমরা বাবা গানটা শুনে বড় হয়েছি, কাইন্ড অফ লাইক জেমসের কনসার্ট মানে তখন অনেক কিছু। তো সেই জেমসের বাবা গানটা দিয়ে শুরু করলাম আজকে আমাদের 20 মিনিটের আড্ডা। আসলে 20 মিনিটের আড্ডা আসলে আমরা সবসময় যেটা করি যে কোনো কনসেপ্ট থাকে না, বন্ধুরা এসে আড্ডা দেয়, সবাই মিলে মজা করি, মাস্তি করি। তো আজকে আমাদের আড্ডাটা একটি স্পেশাল, বাবা দিবস স্পেশাল। তো যেসব বন্ধুরাই আমাদের বাবা দিবসের স্পেশাল এই 20 মিনিট আড্ডায় জয়েন করবা, আমরা তোমাদের বাবা সম্বন্ধে জানতে চাবো, আমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলবো। আর যদি কোনো বন্ধু মানে যদি মনে করো যে বাবাকে নিয়ে আসতে চাও লাইভে, মোস্ট ওয়েলকাম। আমরা সেই বাবার কথা শুনতে চাই। যদি আমাদের এরকম কোনো বন্ধু থাকো যে হ্যাঁ, বাবা পাশে আছে, সাথে এখন একসাথে থাকো, বাবাকে নিয়ে আসো, আমরা সেই বাবার সাথে কথা বলতে চাই। এবং বাবা দেখুক যে আমাদের বন্ধুরা, ওনার ছেলেরা, ওনার মেয়েরা কি করতেছে, আমরা কি মজা করি, আমরা কিভাবে ওনাদেরকে আমরা একসাথে থাকি। সো বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো। অলরেডি অনেক কমেন্ট করতেছে, এবং আমাদের বন্ধু, প্রথম বন্ধু আসসালামু আমরা পেয়ে গেছি। আলাইকুম। বাবু, ওয়ালাইকুম সালাম বন্ধু, কেমন আছো তুমি? ভালো আছিস? আলহামদুলিল্লাহ। কি বাবা, কি হচ্ছে বন্ধু, তুমি কি, তোমার বাবা কই? হি ওয়াজ গন। সরি বন্ধু, এক্সট্রিমলি সরি, মানে শুনে খুব খারাপ গতকাল লাগছে। 5 বছর হয়েছে, গতকালকে 5 বছর হয়েছে। আমরা খুবই দুঃখিত বন্ধু তোমার কথাটা জেনে। আমরা আর আমাদের আমার বাবার মা জন্য অনেক মারা দোয়া করবো। গেছে, মা মারা গেছে গত সেপ্টেম্বরের 4 তারিখে। এই যে ডেঙ্গু ডেঙ্গু প্রকোপ ছিল যখন, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা খুবই ঢাকা দুঃখিত মেডিকেলে ছিল, বাবু। 1 মাস ছিল। ওনার ডিগ্লাভিং ইনজুরি ছিল আর কি। বন্ধু আসসালামু আলাইকুম। তানিয়া আফরোজ।
আমরা আমার ইয়ে দুজন মিউট বন্ধু মিউট পেয়ে মিউট গেছি আছে। অলরেডি। তানি একটু মিউট উঠে নাও। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু প্রবলেম হচ্ছে যখন তানিয়া মিউট অন করে তখন আমাদের তানিয়া তুমি কথা বলি মিউট করে ফেলবো বন্ধু। ওকে ওকে। তারপর আবার যখন কথা বলবো তখন মিউটটা অন করে ফেলবো। ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ বন্ধু। তানিয়া মোস্ট ওয়েলকাম। তো আমরা তোমার থেকে শুনতে চাই বন্ধু। বাবু অলরেডি বলেছে, আমরা খুবই দুঃখিত যে বাবুর আমাদের বাবা মা কেউ নাই। বাবু খুবই সরি দোস্ত, আমরা বাবা মারা গেছে 5 বছর আগে, আর আন্টি মারা গেছে আমাদের মানে মা গত বছর সেপ্টেম্বরে। আমরা খুবই দুঃখিত দোস্ত। So, আমরা তানিয়ার ব্যাপারে শুনতে চাই। তানিয়া তোমার ব্যাপারে একটু বলো, তারপর আমরা বাবুর কাছে আবার যাবো, এবং আরো গেস্ট যারা আমাদের বন্ধুরা জয়েন করতে চায় লাইভে, আজকে বাবা দিবস স্পেশাল প্রোগ্রাম, তোমরা জয়েন করে ফেলো। একটা লিংক দিয়ে দিয়েছে নাজমুল। তো তানিয়া তোমার থেকে শুনতে চাই, আমরা মিউট করলাম, বলো। আহ, আমার বাবার কথা বলতে চাই। আমরা অনেকগুলা ভাই বোন, 7 ভাই বোন আমরা। আমি 6 নাম্বার। মাশাআল্লাহ। সেহেতু আমার বাবা মার একটু এজ হয়েছে। আমি তো যেহেতু অনেক ছোট এখনো, ওই আমার ভাই বোন থেকে, মানে আমার প্রথম বোনের, বড় বোনের যখন বিয়ে হয়েছে আমার 1 বছর বয়স তখন, মানে এরকম ডিফারেন্স আমাদের মধ্যে। তা আমরা খুব ভয়ে বড় হয়েছি, আর বাবাকে তখন অনেক ভয় পেতাম। মানে আমাদের সময় এত ফ্র্যাঙ্কলি বাবা মা ছিল না। এই যে কিছু করলে উল্টাপাল্টা মাইট দিবে, এই টাইপ ছিল, ভয় টয় পেতাম। কিন্তু আসলে যখন নিজেরা বাবা মা হলাম তখন বুঝলাম যে মানে আসলে কি আমার বাবা মা আমাদের জন্য ছিল। না হলে আমরা কোনো ভাই বোনই কিছু হইতে পারতাম না, যতটুকু হয়েছি ওদের কারণেই, ঠিক না? এখন আছে আমার বাবা মা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাবার ক্যান্সার, আর আমার মারও বিভিন্ন সমস্যা আছে। তা আমি প্রায় উইকে 3 বার যাই দেখতে, কিন্তু এখন এই করোনার কারণে যেতে পারতেছি না। এই জন্য আমার খুবই কষ্ট। মানে যাই, গেটে দাঁড়ায় ওদেরকে বারান্দায় আসতে বললি, দেখে চলে আসি, উপরে যাই না, ভয় হয়। মানে আমার সাথে করে কিছু নিয়ে গেলাম কিনা, আমি এটার জন্য ভয়ে কাছে যেতে পারি না। তো খুব কষ্ট লাগে আসলে, কিছুই করার নেই। হ্যাঁ তোমরা বলো। আওয়াজ নাই সৃষ্টি তোর আওয়াজ। হ্যাঁ ভালো আছিস? মিউট মিউট উঠাও, ইশতিয়াক আমরা মিউট উঠাও। আমরা খুবই দুঃখিত বন্ধু। মানে তোমার কথাটা শুনে খুবই কষ্ট লাগলো। আসলে এখন করোনা পরিস্থিতি আমাদের এমনই হচ্ছে যে আমরা বাবা মার কাছে চাইলেও যাইতে পারতেছি না, আর যাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। আমরা যেটা বললো আসলে রাইট, যে এরকম মানে অনেক সময় ভিডিও কলে দেখতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যেটা তুমি বললা যে গিয়ে হাই দিয়ে চলে আসতেছো বাইরে থেকে, কিছু করার নেই আসলে, কারণ বাবা মার স্বাস্থ্যের কথা চিন্তা করতে হচ্ছে। তো আমরা প্রথমত শুনলাম যে আঙ্কেল ক্যান্সার আক্রান্ত, রাইট? আমরা খুবই দুঃখিত এটার জন্য। আশা করতেছি আঙ্কেল খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাবে, আমাদের মাঝে ফিরে আসবে। তো আমরা আরো কিছু বন্ধু পেয়েছি, আমাদের চিশতি, রাকিব, আমাদের হচ্ছে মানে সব 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 সময়ের গেস্ট রাকিব, মানে মাস্ট বি থাকবে। থ্যাঙ্কস রাকিব, ওয়েলকাম। তো আমরা চিশতি থেকে প্রথম শুনবো, তারপর রাকিবে যাব। চিশতি দোস্ত, তুই কি আর বাবা মার সাথে? দোস্ত রিয়াজ একটু বলে রাখি, যদি কেউ লাইনে থাকে হ্যাঁ বল। আমাকে জাস্ট নক দিস, আমি বের হয়ে যাবো। শিওর শিওর লাইনে কেউ দোস্ত, আসলে। থ্যাংক ইউ। চিশতি, হ্যাঁ বল। আর আমরা আগে একটু বলিনি চিশতি বলার আগে, দোস্ত আমরা খুবই দুঃখিত। গত লাইভ আড্ডায় আমাদের যেমন হয়েছিল, প্রায় 10 থেকে 15 জন বন্ধু ঢুকা ট্রাই করেছিল, আমরা একজন করে বের হয়েছে, একজন ঢুকেছে। তো সবাইকে সুযোগ দিতে পারিনি, আমরা খুবই দুঃখিত। আমরা আজকে চেষ্টা করব। তো যদি কেউ অলরেডি ট্রাই করতেছো তাহলে ওয়েট করো, যদি সম্ভব হয় আমরা অবশ্যই লাইভে নিয়ে আসার চেষ্টা করবো। খুবই দুঃখিত বন্ধু, যে আসলে আড্ডা জমতেছে ভালো। তো চিশতি, তোর থেকে শুনবো বাবার সম্বন্ধে। তুই কি বাবা মা সাথে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাবা মা এখনো আছে। তবে বাবার সম্বন্ধে আমি একটু বলবো কি, বাবা হচ্ছে একজন বটবৃক্ষ ছায়ার মতন। বাবা যার নাই হয়তো বা সেই বোঝে। আমার আলহামদুলিল্লাহ এখনো আছে, কিন্তু আমি তো একটু বন্ধুসুলভ মানুষ বেশি। আমি কলেজ লাইফ, স্কুল লাইফ থেকে আমার বন্ধু প্রিয়। আড্ডাবাজি করতে আমার মানে আড্ডাবাজি করে আমি রাত্রে ফিরতাম অনেক। তো রাত্র 1টা বেজে যেত, 2টা বেজে যেত। আর প্রায় তখন আব্বু প্রায় কল করতো, আর যদি না আসতাম তাহলে রাস্তায় পর্যন্ত চলে আসতো। আর তদ্রুপি করে আমি যখন দেশের বাইরে আমি এখন বর্তমান তো দেশের বাইরে থাকি। যখন দেশের বাইরে থেকে আসতাম ছুটিতে, তখন আব্বু মানে আমার নিয়ে খুব টেনশন থাকতো। আর যদিও মানে আমি দেশের বাইরে থাকি, ওনার কাছে নাকি নিরাপদ মনে হয়। আর আমি কারণ ওই যে আড্ডাবাজি বা বিভিন্ন বাজি, রাত্রে 2টায় ফেরা, রাত্রে 2টায় বাসায় ফেরা,
ওনার কাছে একটা কেমন জানি ভয় ভয়, কেমন না জানি আমার ছেলের কি হয়ে যায়, না জানি মানে আমার আম্মুকে বকাবকি করতো, প্রায় ইয়ে করতো, আমার তো কল করতোই, আর রাস্তা পর্যন্ত চলে আসতো যে টর্চ লাইট নিয়ে। তখন তদ্রুপ থেকে বুঝলাম যে না আসলে বাবা তার সন্তানের জন্য কতটুকু চিন্তিত, কতটুকু ইয়েতে থাকে। আহ আগে হয়তোবা বুঝতাম না, এখন আস্তে আস্তে বুঝতেছি, নিজেও হয়তোবা বাবা হমু একদিন। এই মানে বাবা অলরেডি কি এখনো হওয়া বাবা শুরু আমার হয়নি? আর কিছু অলরেডি কি বলার বাবা নেই। হওয়ার জন্য চেষ্টা করতেছিস না, বোঝা যাচ্ছে। গুড। আমাদের যাক, চিস্তির নতুন বিবাহিত, বেস্ট অফ লাক দোস্ত। আমরা আশা করি তুই খুব তাড়াতাড়ি বাবা হ, এবং আমাদের আঙ্কেল যে কষ্টটা ফেস করছে তোর পিছনে, আশা করি তুইও সেম কষ্টটাই ফেস করবি, এবং তখন বুঝবি আসলে যে বাবার গুরুত্বটা কি। রাকিব। হ্যাঁ এইটাই। আচ্ছা বন্ধুরা, আমি একটু বলি, হয়তো আমি লাইভ থেকে বেরোয় যেতে পারি, যেহেতু আজকে বাবা দিবস। আসলে বাবা দিবস সম্পর্কে অনেক অনেক কিছু বলবে, অনেকের অনুভূতি। আমি চিস্তির আব্বাকে দেখে আসছি, ভালো লাগছে আমার দেখা। চিস্তির আব্বা আমার সাথে কথা বলে আসছি। আর অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত যদি বলি, আমার আব্বা 2009 সালে দুনিয়া থেকে চলে গেছে, এবং সবচাইতে কষ্টের দিনটা ছিল যে আমার আব্বা যেদিন মারা যায়, আমি সেদিনই আব্বাকে ডক্টরের কাছে দেখাইতে নিয়ে গেছে। দেখাইয়া আমি আমাদের বাসা ছিল 6 তলা। তো আমার আব্বা নিজে হসপিটাল দিয়ে ডক্টর দেখে বাসায় আসছে, 6 তলা সিঁড়ি বেয়ে উঠে ঘরে দিয়ে আসছি। আমি বলছি যে আব্বা তুমি কি ঠিক আছে? বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমার একটা সাইকেল ছিল, তখন আমি সন্ধ্যা হলে সাইকেল নিয়ে বেরোয় পড়তাম 2009 সালে। তো আব্বুরে বারবার বলছে, আব্বু তুমি ঠিক আছে? বলছে আব্বা আমি পুরো ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি সুস্থ আছি। তো সাইকেলটা নিয়ে জাস্ট বাসা থেকে সর্বোচ্চ গেলে 2 থেকে 3 মিনিট আগাইছি, বাসা থেকে ফোন আসছে আম্মুর, তোর আব্বা তো আর কথা বলতেছে না। মাত্র 3 মিনিট হবে সর্বোচ্চ, 6 তলাতে নামতে যতটুকু সময়, আর বাসা থেকে বেরোতে দৌড়ে এসে দেখে আব্বা নাই। তো এটা ছিল আমার জীবনের সবচাইতে কষ্টদায়ক স্মৃতি। সেটা হলো যে বাবারে ভালো রেখে গেলাম, আর বাবার এসে নিতে পেলাম। যাই হোক, সবচেয়ে কষ্ট ছিল যে আমি আমার নিজের, যেটা সব ছেলেরই কষ্ট থাকে, আমি নিজে যখন ইনকাম করলাম আমার বাবার জন্য কিছুই করতে পারি নাই, যে বাবা দেখে যেতে পারে নাই যে আমি তার জন্য মানে কিছু একটা করতেছি। সেই আজকে আমার এই অবদানের বিষয়টা সবচেয়ে বেশি, কারণ 2007 সালে আমার আব্বুর সাথে একটু আমার সমস্যা হয়। আমার আব্বু প্রচুর মারছিল আমাকে, মারার পরে থেকে বাসা থেকে কোনো টাকা পয়সা দিত না, 7 সাল থেকে 9 সাল পর্যন্ত। তো আমি খুব কষ্ট করছি তখন, বাসা থেকে 1 টাকাও নিয়ে নেই। আব্বু তখন বলছিল 2008 সালের শেষের দিকে, এই যে তোকে আঘাত করছিলাম, যদি আঘাতটা না করতাম তুই সবসময় বাসায় বসে থাকতি, এমন হয়তো তুই কোনো কিছু করতি না। তোর আঘাত করাতে তোর একটা জিদ কাজ করছে, সেজন্যই তুই বাইরে কাজ করছিস। যাই হোক, আজকে হয়তো আল্লাহ পাক আমাকে ভালো রাখছে, কিন্তু আমার আব্বাকে সেই জিনিস দেখাতে পারি নাই। যাই হোক, যাদের বাবা আছে সবার কাছে একটা হাত জোড় করে অনুরোধ, বাবার প্রতি অবশ্যই যে কেয়ার করিস, কারণ আমরা যারা বাবা হারা আমরা জানি কতটুকু কষ্ট। যখন বাবা ছিল তখন বুঝি নাই, বাবার সাথে খুব খারাপ আচরণ করছি, ঝগড়া করছি, টাকা না দিছে মারামারি করছি। কিন্তু এখন যখন বাবা নাই, এখন বুঝতেছি কেমন লাগে, কষ্টটা কি জিনিস। কাজেই যাদের বাবা আছে একটু বাবার প্রতি কেয়ার রাখিস, সবাই সবার বাবাদের জন্য দোয়া করিস। থ্যাংক ইউ রাকিব দোস্ত, আমরা খুবই সরি আঙ্কেলের কথা শুনে। তারপর এটাও ভালো লাগলো যে তুই উপলব্ধি করতে পারছিস। তুই এজ এ বাবা তুই কি বলবি সেটা বল আগে। তুই তো এখন বাবা। আসলে আমার যে বাবার এক্সপিরিয়েন্স যেটা বলি, আমার সন্তান 2017 সালে হয়, 17 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবস যেটা। তো আমি যখন আমার মেয়েটাকে তুলে নেই, আমার মেয়েটাকে যখন তুলে নেই, তখন আমার আম্মা বলছিল বাবা তুমি এখন বাবা হয়ে গেছো। তো এই যে একটা কথা ছিল, তখন মনে পড়ছে আমার আব্বা যখন প্রথম আমাকে এত বড় বন্ধুরে তুলে নিতে, তখন যে কতটুকু শান্তি সে পাইছে, মানে বলে বোঝানোর না। কাজেই এটা হলো একটা ফিলিংস, নিজে বাবা হওয়ার পরে বুঝতে পারছি যে আমার আব্বা কত কষ্ট করছে, আমার আব্বা আমাকে পেয়ে কত খুশি ছিল। সেদিন যদি আমার আব্বা আমার সামনে থাকতো, আমার আম্মা যে কথাটা বলতো আমার আব্বা সেই কথাটা বলতো। কাজেই কিছু বলার নেই, সবচেয়ে বড় কথা হলো ফিলিংস। যেদিন তুই বাবা হবি রিয়াদ, ঠিক সেদিনই তুই বুঝতে পারবি যে আসলে এটার মানে ফিলিংসটা কি। তৃতীয় সেম, এই যখন বাবা হবি যে তখন বুঝবি। আঙ্কেলদেরকে দেখো, এই যে দেখো। দোয়া করিস দোস্ত, থ্যাংক ইউ যে তুই সেই উপলব্ধি করতে পারছিস। তো আমাদের আরো 3জন নতুন গেস্ট চলে আসছে। মানে আমরা অলরেডি 8জন, 2জন আচ্ছা অলরেডি ঠিক চলে আছে, গেছে। তাহলে আর কি আর 8জন বল, তাহলে বন্ধু। আমরা যাই অন্যদের নতুনদের যারা তাদের না সুযোগ চিস্তি দিই। থাক, অসুবিধা নাই, যদি থাকে আমি তোরে জানাচ্ছি। তো আমি এখন আমাদের প্রথম মানে লাইভে আসছে তপু, কারণ আমাদের নির্জন জনি ভুয়া ফেক নাম দিয়ে ঢুকছে তানভীর, আর আলমদ আলিম আগেও লাইভে আসছে। তো আমি একটু তপুর থেকে আগে শুনতে চাই। তপু, ইয়াসিন কবির তপু, এই হ্যাঁ, প্রথম তুই লাইভে শুনতে আসছিস, পাচ্ছেন? রাইট? হ্যালো? তপু তুই প্রথম লাইভে আসছিস, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এখন প্রথম ভালো আছেন? শুনতে না, পাচ্ছেন? মেরিন বললো আর কি, এই জন্য কল দিছিলাম। হ্যাঁ তপু বল।
আচ্ছা আমি একটু বলি তপু বলার আগে, তপু আমি খুবই দুঃখিত বন্ধুদের কাছে, আবার অলরেডি ব্যাক স্টেজে অনেকজন জমা আছে, তো আমরা আস্তে আস্তে সবার কথা শুনবো, তখন আমরা আস্তে আস্তে হচ্ছে অন্য বন্ধুদেরকে ওয়েলকাম করব, ঠিক আছে? আর যারা আছি থাকি, অসুবিধা নাই। এর মধ্যখানে আমরা যদি আবার ব্যাক স্টেজে চলেও যাই কোনো অসুবিধা নেই, আবার আমরা লাইভে আনার চেষ্টা করব, কারণ এখানে আমাদের যে অ্যাডমিন নাজমু সে চেষ্টা করতেছে ধারাবাহিকভাবে হ্যাঁ, সবাইকে আনার জন্য, কারণ অলরেডি অনেক গেস্ট চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ তপু নাই তোর থেকে শুনবো। যাই। হ্যাঁ, আমার আব্বা আম্মা আসলে দুঃখের বিষয়, আমরা সবসময় আমরা ঈদ একসাথে করি। এবার ঈদটা আমাদের করোনার জন্য আলাদা করা লাগছে। আর এখন ওনারা আসলে আমাদের কাছে আসতে পারে না ভয়, আর আমরাও যাইতেছি না ভয়ে। সবাই আলাদা আলাদা আছে। ওনারা নোয়াখালীতে বাড়িতে, গ্রামের বাড়িতে গেছিল কাজে, যাওয়ার পরে করোনার জন্য আটকে গেছে আর কি। এটা এবার আমাদের সবচেয়ে খারাপ লাগলো। আর আমার বড় ভাই ঢাকা মানে থাকলে আমি চেষ্টা করতে তাহলে রেখেই দিতে, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা আব্বা আম্মা এবার বোধহয় আমার বুঝ হয়েছে তো এবার শুধু সিঙ্গেল ঈদ করছে। আর না হলে আমরা সব ভাই বোন একসাথে সারা বছর ঈদ করি, প্রতি বছর। এবার আমার বড় ভাইও ঢাকাতে, উনিও যেতে পারে নাই, আমিও সিলেটে, আমিও যেতে পারিনি। আর এখনো ওই যে মোবাইলে কথাবার্তা হচ্ছে আর কি। তো এইটাই, আব্বা আম্মা ভালো আছেন, সুস্থ আছেন, মানে ওনারা আমাদের বিপদে ফেলতে চায় না, আর আমরা বিপদে ফেলতে চাই না, এই জন্য সবাই দূরে দূরে আছে করোনার জন্যই। খুবই দুঃখিত তপু যে তুই বাবা মার সাথে ঈদ করতে পারলি না, আর আমারও সেম অবস্থা হয়েছিল, আমি করোনার জন্য ঢাকা আটকে গিয়েছিলাম, বাট সামহাও ম্যানেজ করে মিলে গিয়ে ঈদ করে আসছি। এটা খুব রিস্ক ছিল, না, রিস্ক ওটা আমাদের ওই বাড়ি থেকে নিষেধ করা হয়েছে না দেওয়ার জন্য, যে যেখানে আছো, যেভাবে আছো ওইভাবে সুস্থ থাকো। যা তপু আমাদেরকে পোস্টের মধ্যে যেভাবে কমেন্ট করে, খুব বাস মারে, ঠিক আছে? ও দেখতে এমন না, খুবই ভদ্র ছেলে মনে হচ্ছে। গুড, ওয়েলকাম তপু। সো বেসিক্যালি আমরা এখন তানভীর নামে যে ফেক আইডি একজন ঢুকছে, যাকে আমরা নির্জন জনি নামে চিনি, তো জনি তোর ব্যাপারে একটু শুনবো, তারপর আমরা আলিমগঞ্জ যাবো, তারপর সজীব আসে, সজীবগঞ্জ যাবো। তানভীর সাহেব বলুন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক শোনা যাচ্ছে না। যাই হোক, তো আমার আচ্ছা আমরা বাকির একটু মিউট করে ফেলি, সজীব একটু মিউট করে ফেল, চিস্তি একটু মিউট করে ফেল। হ্যাঁ বল জনি বল। হ্যাঁ, তো আমি তো বন্ধুরা মানে আমাকে চিনো অনেকেই, আমি ঢুকে গেছি, আমি তো বুঝি। সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আশা করি জনি একটু সাউন্ড কম আসতেছে, জনি সাউন্ড কম আসতেছে, একটু জোরে বল। এখন ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? আমার কাছে অনেক অল্প মনে হচ্ছে। এখন শুনতেছিস? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, প্লিজ বল। হ্যাঁ আচ্ছা, অডিও তো ঠিকই আছে দেখছি। বন্ধুরা সবাইকে সালাম, শুভেচ্ছা। আমি অস্ট্রেলিয়ায় থাকি, অনেকে হয়তো জানো। তো আমার বাবা তো এখন বাংলাদেশে আছেন, তো অনেক মিস করছি ওনাকে, বিশেষ করে আজকে বাবা দিবসে অনেক বেশি মিস করছি। গত কিছুদিন ধরে আব্বুর শরীরটাও ভালো না, তো অনেক ইচ্ছা ছিল বাংলাদেশে আসার, কিন্তু এখন তো মানে বর্ডার টোটালি ক্লোজ, কোনো এয়ারলাইন্সই চলাচল করছে না, যেহেতু আমরা সবাই একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। তো খুব খারাপ লাগছে এই দিনটাতে বাবার সাথে থাকতে না পেরে। আর আমি নিজেও 3 বছর আগে বাবা হয়েছি, সো আমি জানি ফিলিংসটা কি। বেসিক্যালি নিজে একজন বাবা হিসেবে যখন নিজের ছেলেকে আদর করি, তার লুক আফটার করি, তখন ফিল করি যে একদিন হয়তো আমার বাবাও আমাকে ঠিক একইভাবে কোলে নিয়ে বড় করেছেন। তো আসলে মা বাবার যে ঋণ, ওটা তো কখনো শোধ করা যায় না, তারপরেও মানে যতটুকু পারা যায় তাদেরকে মনে করা, তাদের জন্য দোয়া চাওয়া আল্লাহর কাছে। আর এটাই আর কি, আব্বাকে অনেক বেশি মিস করছি আজকে, এবং খুব ভালো লাগছে সবার কাছ থেকে তাদের যার যার বাবার সম্পর্কে শুনে, মনে হচ্ছে যেন নিজের বাবার কথাই শুনছি। তো ইশতিয়াক এবং নাজমুল, তোদেরকে খুবই খুবই ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, যাতে আমরা সবাই আমাদের বাবা সম্পর্কে বলতে পারি। এখনকার বাবা আর আগের বাবাদের মধ্যে ডিফারেন্স বলো তো তানভীর। তুমি তো 3 বছর হয়েছে বাবা হয়েছো, আর আগের যে বাবা, আমাদের বাবাদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্যটা কি? মেইন ডিফারেন্স আমি বলবো মোবাইল এবং ট্যাব, যেটা মানে যেটা এখন আমাদের লাইফের একটা মানে ফান্ডামেন্টাল অংশ হয়ে গেছে আমাদের। এখানে ইয়ো বাবা, এখনকার বাবা হচ্ছে ইয়ো বাবা। হ্যাঁ, এখনকার বাবারা আদর দিয়ে ভালোবাসা প্রকাশ করে, আর আগের বাবারা শাসনের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতো।
শাসনের না, মধ্যে এটা সেটা তো বুঝাইতে আছে, ভালো তবু সেটা তো শাসন, সেটা তো আছে, শাসনও দরকার আছে। সেটা তো আছে, হ্যাঁ, কিন্তু অবশ্যই মানে আমি যেটা শাসন বলতে দরকার। চাচ্ছিলাম মানে যে আজকে সত্যি কথা কি তপু আমাদের জনি, আমরা যদি শাসন না পেতাম এই জায়গায় আসতে পারতাম না, না আমরা আরো অনেক এটা খারাপ অবশ্য হইতে ঠিক, পারতাম। শাসনটা অনেক দরকার, এটা অনেক অনেক শাসনটা কিছু দরকার। আসলে। হুম। সো অনেক আমরা এখন যাব হচ্ছে আলিমের কাছে। আলিম ফেনী থেকে আছে, তারপর আমরা সজীব জসিম ওদের সাথে কথা বলবো। আলিম, বাবা দিবস নিয়ে কিছু বল। আর হ্যাঁ আমরা একটু বলি, অনেকেই কমেন্ট করতেছে, আমাদের এক বন্ধু সাদিয়া কমেন্ট করছে, হাউ ক্যান আই জয়েন, আই ডোন্ট নো বাট অ্যাজ বিকজ ফাদার্স ডে ওয়ান্ট টু শেয়ার সামথিং। বন্ধু তুমি যদি কিছু শেয়ার করতে চাচ্ছ, আমাদের বন্ধু নাজমুল একটা লিংক দিয়েছে, তুমি লিংকটাতে করে জয়েন করো, ব্যাক স্টেজে থাকবা, আমরা তোমাদের খুব দ্রুত লাইভে নিয়ে আসবো। হ্যাঁ হুম। আলিম দোস্ত বল। হ্যাঁ রিয়াদ, হ্যাঁ বুঝতে পারতেছে। এই তো এই হ্যাঁ কেমন সজীব, আছো তোমরা সবাই? হ্যালো, সজীব মিউট করা। কেমন আছো? আচ্ছা হ্যাঁ আলিম বলো, সরি আলিম। হ্যাঁ আলিম বাবা দিবস হ্যাঁ সম্বন্ধে আমি কিছু বলো। আচ্ছা বলি। স্পেশালি হচ্ছে আমার আম্মু নাই, আমার বাবা আছে। আম্মু 2009-তে মারা গেছে। তারপরে আম্মু এখন বাবা নিয়েই বাবা আমার সাথেই আছে বাসায়। এই আর কি, আমরা ফেনীতেই মাশাআল্লাহ। থাকি। এই তুমি আর বাবা আম্মু হইছো না না? থাকাতে আসলে বাবার প্রতি কেয়ারিংটা আসলে স্পেশালি অন্যরকম হয়ে গেছে। বাবার জন্য আসলে মানে টানটা আর একটু বেড়ে গেছে আর কি। এই সবসময় বাবার জন্য আসলে অন্যরকম একটা ইয়ে কাজ করে সবসময়। আর আমরাও যখন বাইরে থাকি তখন বাবারও ফিলিংটা অন্যরকম থাকে, কখন বাসায় আসবো, কখন এই। আর এই করোনাকালীন সময় তো আমাদের তো কোনো ছুটি টুটি ছিল না, সবসময় আমরা অনেক রাত পর্যন্ত অফিস করেছি, অনেক সময় 8টা 9টাও বেজে গেছে। তো এই লেট হইলে বাবা সবসময় ফোন দিত যে বাইরে কখন আসতেছো, কখন আসতেছো। এই আর কি, স্পেশালি বলবো যে আসলে মানে বাবা মানে অন্যরকম একটা ফিলিং, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এই খুবই দুঃখিত দোস্ত। হ্যালো। তা যাই হোক, আশা করি আঙ্কেল ভালো থাকবে ইনশাল্লাহ। তা আমরা একটু তাড়াতাড়ি সজীবের কাছে যাই। সজীব, তোকে আমরা আবার পেলাম, বাবা দিবস সম্বন্ধে কি বলবি? হ্যাঁ সজীব, আনমিউট করো, মিউট হয়ে আছে। সজীব মিউটটা অন কর, অফ কর। হুম, আর আলিম তো বাবা হয়েছো বলো। না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ছেলে আছে সজীব, 3 বছর, এক ছেলে আর ছেলে মানে ছেলেকে নিয়ে আয়, ছেলেকে দেখবো আমরা। জনি জনি ছেলেকে নিয়ে আয়, নাকি ঘুমাই গেছে? এই আচ্ছা আমরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখবো, কারণ তানিয়া এবং ওর মেয়ে খুব সুন্দর নাচে গায় আমরা জানি। তা আমরা একটু লাইভে দেখবো ওদের গান, ঠিক আছে? সবাই একটু রেডি থেকো। তো আমরা, সজীব বল প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। তোরা কেমন আছিস? ভালো আছি। আর কি বলবো, বাবা দিবস সম্বন্ধে কিছু বল। বাবা দিবস আসলে বাবাদের মাদের কি কোনো দিবস থাকা কি উচিত? মনে হয় না। কারণ বাবা মারা তো বাবা মাই, তাদের নিয়ে আসলে দিবসটা কেমন যেন। আচ্ছা, ডাজন্ট ম্যাটার। বাবা দিবস, বাবা আসলে নাই। 2015 সালে 7 মে বাবা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তা খুবই দুঃখজনক ব্যাপার ছিল, কারণ আলহামদুলিল্লাহ বাবার কোনো অসুখ টসুখ ছিল না, হঠাৎ করে গ্যাস ফর্ম করে স্ট্রোক করে মারা গেছে অ্যারাউন্ড রাত্রি 1:30টার সময়। আমি তখন দুবাইতে ছিলাম। অবশ্য পরের দিন চলে গিয়েছিলাম, মানে 24 ঘন্টার মধ্যে আমি চলে গিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ শেষ দেখাটার সুযোগ হয়েছে এবং মাটি দিতে পারছি। তো খুব দুঃখজনক ব্যাপার ছিল। এখন কিছু করার নাই, আল্লাহর ইচ্ছা। এখন তার ওইটাই। আর মা আছে, আলহামদুলিল্লাহ এখনো মা আছে, ভালো আছে, উনিও ভালো আছে, রংপুরে আছে, ভালো আছেন। এইটাই। আর বাবা নিয়ে বলার আলহামদুলিল্লাহ মতো দোস্ত, আসলে আমি বল। মানে আমি সজীব, সরি দোস্ত, তোকে দেখে আমাদেরও খারাপ লাগতেছে, কারণ আমি বুঝতেছি তোর মানে তোর কষ্টে তোর যে ইয়াটা, মানে রিয়েলি সরি দোস্ত, মানে এক্সট্রিমলি সরি দোস্ত, মানে আমাদের সবার পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত। বাট ইনশাল্লাহ আমরা আঙ্কেলের জন্য খুব দোয়া করব। সজীব বল, তুই তো বাবা হয়েছিস না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বাবা হয়েছি। আমার একটা 4 বছরের বাচ্চা আছে। এখন বাবার কষ্ট বা বাবার প্রতি মমতা বা বাবার ইয়াটা বোঝার জন্য, বাবা না হলে আসলে বোঝা খুব কষ্টকর। মনে কর, যখন একটা বাচ্চা থাকবে বা বাচ্চা হবে, হ্যাঁ, নিজের, তখন মনে কর মানে কি রকম যে শান্তি বা ইয়াটা, এটা আসলে বোঝানো মুশকিল। যেমন মনে কর তুই সারাদিন বাইরে, হ্যাঁ, তারপর কাজ টাজ, টায়ার্ড ম্যাড হয়ে যখন বাসায় যাবি, যখন বাচ্চাটা তোরে দৌড়ে এসে বলবে বাবা, মনে কর তখন কিন্তু কোনো টায়ার্ডনেস বা পৃথিবীর সব জিনিস এক পাশে, আর ওই ওই বাবার ডাকটা আর ওই শান্তিটা আর এক পাশে। তুমি বুঝবা খুব তাড়াতাড়ি, হয়ে নাও। সেইটাই।
সবাই আমাকে একই কথা বলতেছে। ইনশাল্লাহ যদি বাবা হই অবশ্যই বুঝবো। দোয়া করিস আমার জন্য, ঠিক আছে? আসলে আমি নতুন বিয়ে করছি তো এই জন্য সবাই বলতেছে। তো তুই অন সজীব দা ওয়ে, তুই অন মোস্ট দা ওয়ে। ওয়েলকাম। তোর থেকে আবার শুনবো। তবে এটা শুধু আমার না, এই লকডাউনে আশা করি সবারই বাচ্চা হবে। নভেম্বর ডিসেম্বরে এখন যেরকম হচ্ছে মানে হাসপাতাল পাওয়া যাচ্ছে না রোগীর কারণে, আমার মনে হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে হাসপাতাল খুঁজে পাওয়া যাবে না বাচ্চা প্রসব করার জন্য, ঠিক আছে? আমার মনে হচ্ছে এটা যেটাই হবে যে প্রত্যেকটা হাসপাতাল ফুল থাকবে, যে বাচ্চা মানে দেওয়ার জন্য জায়গা পাবে না। এনে জাস্ট কিডিং বন্ধুরা। তো পপুলেশন বেড়ে যাবে। যেটা বলতেছিলাম, রাইট, আমাদের বন্ধু আমরা সবাই একসাথে তখন মনে হয় বাবা ডে পালন করতে পারবো সবাই, ঠিক আছে? যদি যারা যারা বাবা হবে। তো জসিমউদ্দিন দোস্ত, তুমি একদম নতুন আসছো, তোমার ব্যাপারে একটু ইন্ট্রোডিউস করো। বাকিরা সবাই নতুন না দেখে আমরা ইন্ট্রোডিউস আসলে করাই নাই, তুমি একদম নতুন আমি যতটুকু মনে হচ্ছে। তো বন্ধু তুমি তোমার নাম তো আমরা দেখছি, কি করো, কোথায় থাকো, আঙ্কেলের সম্বন্ধে বাবা মা সম্বন্ধে শেয়ার করতে পারো। তো তোমার থেকে শুনবো জসিম, তারপর আমরা দানিয়ার গান শুনবো। দানি রেডি থাকো, তোমার বাচ্চাকে নিয়ে আসছো তাড়াতাড়ি। জসিম বলো দোস্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুরা? আমি আসলে আজকে বাবা দিবসে সকল বাবাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তবে নিজের বাবা মা নেই, এটা আর কি হয়তো একটু দুঃখজনক ব্যাপার। আমার বাবাকে আমি হারিয়েছি 2009-এ, ওনার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল পাকস্থলীতে। যাক, মাকে হারিয়েছিলাম 2012-তে, দুজনেই নেই। তো বন্ধুরা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবে। আজকে বাবা দিবসে আসলে তেমন কিছু বলার নাই, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে দুজনেই মারা গেছে, এই আর কি। তোমাদের সাথে আসলে কথাগুলো শেয়ার করতে পেরে আজকে জসিম আমি খুবই দুঃখিত। জসিম মানে আমরা খুবই দুঃখিত দোস্ত, তোকে দেখেই বুঝতে পারতেছি আমাদেরও মানে আমি জানি না, আমার পানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা খুবই দুঃখিত দোস্ত, তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর সাথে আছি। আমাদের 31,000 মেম্বার পরিবার, এই কিংবদন্তি পরিবার, আমরা সবাই সাথে আছি। আমাদের সবার দোয়া আঙ্কেলের জন্য। ইনশাল্লাহ আঙ্কেল যেখানে আছে খুব ভালো থাকবে ইনশাল্লাহ। আমাদের খুব দোয়া আঙ্কেলের জন্য। জসিম তুই আরো কিছু বলতে চাইলে প্লিজ বলতে পারিস। তো আমি আসলে 2 সন্তানের পিতা, এখন বর্তমানে 2 সন্তানকে দেখে আসলে বাবা মাকে ভুলে আসি। দোয়া করবে সবাই ওদের জন্য। আমার 2টা ছেলে আছে, বড়জনের বয়স হচ্ছে তোমার 9 বছর, আর ছোটজনের হচ্ছে তোমার 4 বছর। তো ওদেরকে নিয়ে আসলে আমার স্বপ্ন সবকিছুই, আসলে পড়াশোনা করাইতেছি, পাশাপাশি বিজনেস করতেছি। আমি আসলে গ্রুপে আজকে দ্বিতীয় দিন, আর একদিন আসছিলাম তোমার কথা বলছিলাম তোমাদের সাথে। আসলে এখানে একজন তোমাদের হোস্ট যিনি মানে আমাদের জি বন্ধু, বুঝি নাই। রিয়াদ ভাই, ওনাকে দেখছিলাম, আর রাকিব ভাইকে দেখছিলাম। একদিনে আসছিলাম এর আগে। আজকে আচ্ছা ভাই কেন ভাই? আমরা কি বুড়া? ভাই বুঝলাম না, ভাই ব্যাপারটা বুঝলাম না, ভাই কেন? আমরা কি এইবার আমরা কি বুড়া রে বড়া? ভাই ভাই করছ বড়া? আমরা কি বুড়া? রাকিব রে দেখলে বুড়া লাগে, রাকিব রে দেখলে বুড়া লাগে, তাই বলে কি আমরা কি বুড়া? হ্যাঁ আমি বুড়াই তো। এই যে বাবা এই বুড়া না বড়, তুই তো অন্তরি বাচ্চার বাপ হস নাই, আর বড় বুড়া হবি। রাকিব বুড়া জালি। রাকিব ভাই বলো, আমাদের বলো না ভাই, আমরা ভাই না। বন্ধুটা ঠিক বলো আছে, বন্ধু বলো। সেজন্য আর কি। বুঝি নাই বন্ধু, আবার বলো। তো বন্ধু ঠিক আছে, কিন্তু সবাই তো ভাই ভাই, সেজন্য আসলে একটা এমন তো দেখতে ঠিক আছে, বাট যেভাবে ভাই বলে সম্বোধন করতেছো, মানে এটা রাকিবকে দেখে বলতে পারো। তাই না, বাবু তো অনেক কুইক। কি অবস্থা? আচ্ছা, ওটা জনি না তানভীর? অস্ট্রেলিয়ান জনি না তানভীর? জনি আমার নিকনেম, ভালো নাম তানভীর হাসান। তার মানে ফেক আইডি, ফেক নাম দিয়ে আইডি খুলছে, অরিজিনাল আইডি দিয়ে আছে ঢুকছে। জনি নিকনেম। তোমার তো নিকনেমটাই বেশি পরিচিত, তাই না? তোমার নিকনেমটাই পরিচিত। তুমি কি এখানে ভাবিরে না জানাই আসছো নাকি? লাইভে কি ভাবিরে না জানাই আসছো? এই যে ধরতে পারছে। আচ্ছা আমরা একটু গান শুনবো এখন। হ্যাঁ সবাই একটু মিউট করে দেই। আমরা তানিয়ার হচ্ছে গান প্লাস নাচ শো দেখবো আমরা। কি বলিস তানভীর, সজীব, রাকিব? ঠিক আছে, সো আমরা সবাই একটু মিউট করি। আমরা বাবা দিবসে একজন মা এবং ওর বাচ্চার একটা গান শুনবো।
একসাথে, ঠিক আছে? কই বিচিটা কই, আমাদের স্টার কই? আমাদের স্টার আছে। রেডি? আমরা সবাই একটু মিউট করি, বাবু একটু মিউট করে ফেল, হ্যাঁ? আমরা কিন্তু তানিয়ার গান শুনবো, প্লিজ। তানিয়া আনমিউট কর, তোর কথা শোনা যাচ্ছে না। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, दहलीज फिर से ये पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, फसलें जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है। ऐसी जुदाई हो तो, लंबी विदाई हो तो, दहलीज दर्द की भी पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, दहलीज फिर से ये पार करा दे। অসংখ্য ধন্যবাদ। পিচ্চি কই? আমরা তো পিচ্চি দেখতে চেয়েছিলাম। খুব সুন্দর, সুন্দর মাশাআল্লাহ। সুন্দর এই যে বাবু একটু নাচ দাও না, সুন্দর। তোমার নাচগুলো সুন্দর। এই যে ওর দুইটা বাচ্চা, খুব লাভলি লাভলি বাচ্চা। সো আমরা এখন একটা গান শুনবো। তাহলে তানিয়া কি আরেকটা গান গাইতে চাও না শেষ? না আমি বের হয়ে যাই, অন্যরা আসুক, এটাই ভালো হবে। না না, তানিয়া নাচবে এখন, তানিয়া নাচবে এখন। নাচবো না। রিয়াদ আমার মনে হয় নাচতে চাও তানিয়া? সবাই যাচ্ছে। হ্যাঁ অন্যরা আসুক। পিপল চয়েস, নাচতে চাও কিনা? তাহলে কাউকে নাচা, তাহলে তুই যখন নাচবি না কাউকে নাচা। চেষ্টা করব। রাকিবের নাচ দেখতে চেষ্টা করে কেউ? হ্যাঁ তাহলে মারা যেতে হবে বললাম আগে থেকে। আচ্ছা যাই হোক, আমরা একটু আড্ডাটা জমাই। তানিয়া থ্যাংক ইউ যে দোস্ত সুন্দর একটা গান গেয়েছো তুমি। সো আমাদের আরো অনেক বন্ধু কমেন্ট করেছিল তোমরা লাইভে আসতে চাও, যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো। তোমরা লিঙ্কটা দেওয়া আছে নাজমুলের, তোমরা ইচ্ছে করে ট্রাই করতে পারো। সো আমরা এখন একটু জনির একটু মুখে একটু গান শুনতে চাই, ওকে তো সুন্দর গান গায়। আর জনির আরেকটা গুণ আছে, এটা এখন বলবো না, সবাই পরে জানবে, সেটা এখন বলতে চাই না। তো আমরা একটু জনির মুখে গান শুনতে চাই। জনি একটু তোর মুখে গান শুনতে চাই প্লিজ। আরে আমি গান পাই না। দোস্ত লজ্জা নারীর ভূষণ, তুই লজ্জা পাচ্ছিস কেন? বাবা এমনি একটা গান গা। এমনি কি গান গাবো? ইচ্ছা তোর যেটাই, আমরা শুনতে চাই। তারপর আমি কমেন্টে চলে যাব। বর্ষারি প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, আনন্দে কাঁপে যদি তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়। এত কাছে থেকেও যে কভু কাছে নয়, বর্ষারি প্রথম দিনে। এই তো গাইছি, যা। এটা কি মানে বুঝে গেছিস না বুঝে গেছিস? না বুঝে গেছি। গাইছি যা বললি কেন? মানে তুই কি অনেক কষ্ট করে গানটা গাইছিস নাকি? না গান গাইছে, আপকালে দে বেটা, সবাই আপকালে দে। গাইতে প্রস্তুতি লাগে না গান গাওয়ার জন্য? না না, ভালো ভালো গেছিস। তোরা সবাই লেগ পুলিং করতেছে, তুই এত মানে খেপে যাইস না, ঠিক আছে? তো আমরা একটু কমেন্টে যাই, তারপর আমরা একটু রাকিবের বস্তা পচা গান শুনবো। আমি অলওয়েজ রাকিবের বস্তা পচা গান বলি, বাট ওর গান অনেক সুন্দর হয়, দুষ্টামি করি। তো এটাই আসলে বন্ধুত্ব, ফান হবে, মাস্তি হবে, আড্ডা হবে, সবকিছু হবে। সো আমরা একটু কমেন্ট গুলো পড়ি, হ্যাঁ? আরিফুর রহমান রাজীব লিখেছে গান কে গায়? গান গেয়েছে আমাদের বিখ্যাত জনি, ঠিক আছে? গান গেয়ে অনেকের লাইফ থেকে বের হয়ে গেছে কিনা আমি জানি না, বাট থ্যাংক ইউ জনি, তুই গেয়েছিস সুন্দর গান। তারপর হচ্ছে একজন লিখেছে গুড সং, আচ্ছা বাবা দিবসের গানটা যেটা আমরা গিয়েছিলাম। তো একজন লিখেছে নাইস টু সি ইউ। আসলে আমার এখানে কমেন্ট গুলো আসতেছে না, নামগুলা, নাহলে আমি একটু নামটা সবাই পড়তে চেয়েছিলাম। আমি একটু ট্রাই করি, দেখি তো নাম সব পড়া যায় কিনা।
আচ্ছা, কিছু মেসেজ আমার কাছে আসছে এখন। ফেসবুক ইউজার হয়ে আসতেছে, ফেসবুক ইউজার হয়ে আচ্ছা, আসতেছে, নাম রাইট। আসতেছে। আলী আক্তার লিখেছে গুড সং, মোহাম্মদ মোল্লা লিখেছে নাইস টু সি ইউ, ও থ্যাংক ইউ দোস্ত। তারপর হচ্ছে আচ্ছা, রাজীব লিখেছে আমার গলাও ভালো। যে রাজীব আমরা চিনি খুলনার, অনেক পোস্ট দিয়ে জ্বালায় সবাইকে, ওর গলাও ভালো। দোস্ত তুই যদি কনফিডেন্ট থাকো চলে আয়, তোর গান শুনতে চাই আমরা, চলে তুই আয়। লুকায় থাকিস না। আমরা সেই তোর সুপ্ত সেই লাইক ট্যালেন্টটাকে আমরা হারাইতে চাই না। তারপর তপু হাই দিয়েছিল, তপু আসছিল, তপু তো চলে গেল। তারপর হচ্ছে আমাদের আমাদের সালমা আফরোজ বন্ধু লিখেছে বাবা কতদিন দেখি না তোমায়, আমরা খুবই দুঃখিত বন্ধু। তুমি ইচ্ছে করলে শেয়ার করতে পারো আমাদের লাইভে ঢুকে। তারপর রাকিব লিখেছে বাবার কথা মনে পড়লে বুকের ভিতরে আনচান করে। রাকিব অলরেডি আমাদেরকে শেয়ার করছে লাইভে এসে, থ্যাংক ইউ রাকিব। তারপর হচ্ছে তপু লিখেছে বেচারা বেচারা লাগে রিয়াদকে। আমি বুঝলাম না আমার বেচারা বেচারা কেন লাগতেছে, যাই হোক আমি একটু খাই, খেতে খেতে বলি। তারপর আচ্ছা, আমাদের রাকিব অলরেডি শেয়ার করছে, কমেন্টও লিখছে বাবাকে হারিয়েছে 11 বছর আগে, খুবই দুঃখিত রাকিব। তারপর তপু লিখেছে সালাউদ্দিন দুঃখিত, আমাদের সালাউদ্দিন মধ্যে একটু শেয়ার করেছিল ওনার বাবা এর জন্য। মামুন মোল্লা লিখেছে হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? বন্ধু আমরা ভালো আছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিন্টুলি লিখেছে মাই ফাদার ইজ রিয়েল হিরো বিহাইন্ড মাই অল সাকসেস। থ্যাংক ইউ বন্ধু, যে তুমি তোমার বাবাকে যেটা বলতেছো সেটা আসলে অনেক কিছু। যে আমরা বাবা যাদের আছে তারা আসলে বুঝি না যেটা বলতেছিল নাকি, বাট না চলে গেলে বুঝি। আমরা আশা করবো যে যে বন্ধুরা চলে গেলে বোঝা যায়। এখন আছে ওরা চেষ্টা করো যে বুঝার মর্মটা বাবা যারা আছে। তারপর হচ্ছে মিথিলা লিখেছে আমার বাবা মা আল্লাহর রহমতে সুস্থ আছেন, শুনে খুবই ভালো লাগলো বন্ধু। তারপর হচ্ছে তপু লিখেছে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, তপুরও একই অবস্থা। জনি লিখেছে ফুড, বুঝলাম না জনি, ফুড গুড দুইবার লিখে তারপর তুই লাইভে আসছিস, ফুড কি আর গুড কি, নাকি অটো টাইপিং? অটো টাইপিং। ভাগ্যবাল অন্য কিছু আসে নাই, বেঁচে গেছিস। যাই হোক, সুমন খান লিখেছে বাবাকে হারিয়েছি 12 বছর আগে, বন্ধুরা সবাই আমার বাবার জন্য দোয়া করি। সুমন আমরা সবাই তোমার বাবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে ইলিয়াস আলী লিখেছে রাব্বির হামুমা কামা রাব্বি সাকির, আমরা আসলে এটা বাবা মার জন্য দোয়া করি, থ্যাংক ইউ দোস্ত এটা বলার জন্য। তারপর সাইফুল ইসলাম খান লিখেছে চালিয়ে যাও বন্ধুরা, যে কোনো একদিন জয়েন করবে ইনশাল্লাহ। বন্ধু যে কোনো একদিন কেন, খুব দ্রুত জয়েন করো আমাদের সাথে। তারপর আরেক বন্ধু লিখেছে গো হেড, ওয়েনা লিখেছে আমার কাছে প্রতিদিনই বাবা দিবস। বন্ধু তোমাদের যাদের বাবা আছে তোমরা ইমাজিন করতে পারবা না তোমরা কতটা লাকি। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন। আমরা দুঃখিত বন্ধু, আমরা জানি যে তোমার বাবা নেই, তো আমরা আশা করব যে তুমি মানে ধন্যবাদ এত সুন্দর একটা কথা বলার জন্য। আমরাও আশা করব যে বাবা যেখানে আছে ভালো থাকবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা একটু কমেন্ট পড়ে আসি। রাজেশ লিখেছে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, ধন্যবাদ বন্ধু। ইমরান লিখেছে সবার জন্য শুভকামনা। জামান মন্ডল সূরা দিয়েছে, আচ্ছা সূরাটা এখন পড়তে পারছি না, খুব বড় একটা সূরা। তো সাদিয়া লিখেছে হাউ ক্যান আই জয়েন, আই ডোন্ট নো বাট অ্যাজ বিকজ ফাদার্স ডে ওয়ান্ট টু শেয়ার সামথিং। বন্ধু একটা লিংক দেওয়া আছে, তুমি যদি জয়েন করতে চাও তুমি হচ্ছে চলে আসতে পারো লিংকটাতে জয়েন করে আমাদের। তারপর আমি তোমার জন্য দিয়ে রাখতেছি, তুমি যদি পারো, আমরা বেশিক্ষণ থাকবো না, যদি 20 মিনিটের আড্ডা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, তো তুমি যদি মনে করো তুমি আসতে চাও মোস্ট ওয়েলকাম, আমি একটা লিংক শেয়ার করে দিয়েছি তোমাকে। তারপর হচ্ছে সুলতানা লিখেছে তোমরা যারা বাবা সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা, আর যারা বাবা না আমার মতো ওদের কেন শুভেচ্ছা দেয়নি। দুইজন নাই, মনে করি রিয়াদ ভালোবাসা, নাই আর সৃষ্টি নাই, এই দুইজন নাই। সব বাবাদের সুস্থতা কামনা করি, ভালো থেকো বাবারা। আমরা চিস্তি যখন বাবা হবে তখন আমরা এটা একটা গেট টুগেদার করবো, চিন্তা করিস না, ঠিক আছে? আশা করি এই বছর সুসংবাদ পাবো নাকি? সৃষ্টি রিয়াদ দুইজনকেই বলছি। রিয়াদ জানি না, চিস্তি অলরেডি কনফার্ম করছে। কেন তার মানে তোমার বলছিস যে লকডাউন অনেকে বাবা হবে, মনে হচ্ছে তুইও হবি। আমার একটা কনফার্ম একটা কনফার্ম না, একটা কনফার্ম একটা কনফার্ম না, রিয়াদেরটা কতদূর কি সেটা রিয়াদ বলতে পারে। আল্লাহ দিবে আল্লাহ, ঠিক আছে? তো সোহানা সোনালি লিখেছে সকল বাবাদের বাবা দিবসের শুভেচ্ছা, ধন্যবাদ বন্ধু। তারপর হচ্ছে সুরমা তনু লিখেছে সকল বাবাদের জন্য সুস্থতা কামনা করছি, আর যেসব বাবারা আমাদের কাঁধে চলে গেছেন তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন জান্নাতে শ্রেষ্ঠ স্থান তাকে দেন। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কথা বলার জন্য। হারুল আমিন লিখেছে সবে মাত্র 18 বছর, মানে বুঝি নাই, এটা মনে হয় একটু ভালো করে বললে ভালো হতো।
মৃণাল কান্তি লিখেছে অ্যাটাক, আমি জানি না সে কি অ্যাটাক করতে চায় আমাদের মডারেটর সাহেব। তারপর হচ্ছে আরো কিছু কমেন্ট আসছে। আমাদের দূরবীন লিখেছে সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা, রিয়াদের জন্য অগ্রিম শুভকামনা। আমি বুঝলাম না সবাই আমাকে এত শুভকামনা দিচ্ছে কেন, আমি তো কিছু বলি নাই। যাই হোক, তারপর তোকে ধন্যবাদ কিছু expand- বলা যারা- নাই, কিন্তু তুমি কিছু বলবা এই কারণে শুভকামনা দিছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে শুভকামনা, যদি হয় সবাই জানবা, ছবি সহ চলে আসবে। তারপর হচ্ছে সাদিক হোসেন লিখেছে বয়স আমার বেশি নয়, মা এসেছে, ফাইন দোস্ত। তানজিমা কাকুলি লিখেছে ওয়াও, সে একটা ওয়াও দিয়েছে। তারপর হচ্ছে ইলিয়াস হোসেন লিখেছে সজীব তুই নাচ। সজীব তোর নাচ দেখতে চায় অনেকে, তুই কি নাচতে চাস? আজকে সে নাচতে চায় না, সে মাপ চাইছে। আর ইলিয়াস আমার শওকত দুবাইয়ের হোসেন বন্ধু লিখেছে- তো এই জন্য। ইলিয়াস ইলিয়াস হচ্ছে আমাদের দুবাইয়ের সবসময় বন্ধু দেখে। তো ওই জন্য সবসময়। তার মানে হুম। তোর নাচ সবসময় দেখে, তুই কি বেলি ড্যান্স দেশ? বেলি তো নাই বাবা, গোল হয়ে গেছে। ইলিয়াস তুই যদি আসতে চাস তুই তাড়াতাড়ি চলে আসতে পারোস লিংকে ঢুকে। আচ্ছা, খাইরুল আমিন লিখেছে সুপার দোস্ত, থ্যাংক ইউ। শওকত লিখেছে পৃথিবীর সকল বাবার ভালো থাকুক, আমরাও চাই। আমাদের একজন নতুন বন্ধু আসছে মঞ্জু, আমরা খুব দ্রুত মঞ্জু তোমার সাথে কথা বলবো। আমরা একটু জাস্ট কিছু কমেন্ট পড়ি মঞ্জু। হ্যাঁ মঞ্জু, আমরা তোমার সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের সুরমা তো লিখেছে ভীষণ ভালো গান হয়েছে বান্ধবী, এটা আমাদের তানি একটা গান গেয়েছে তার জন্য। তারপর হচ্ছে সাজন অনেক ভালো গান করে। বন্ধু সাজন যদি ভালো গান করে ওকে অবশ্যই লাইভে চলে আসতে বলো, তাহলে আমরা ওর অবশ্যই গানটা শুনবো। তারপর হচ্ছে রাকিব জেমসের বাবা গানটা শোনা। রাকিব তুই যদি জেমসের গানটা শোনাতে চাস রেডি হ, তোর বন্ধুরা গান মানে আমাদের বন্ধুরা গানগুলো হ্যাঁ শুনতে রাকিব, যাচ্ছে, তুমি প্রিপারেশন আমরা নাও। শুনবো। আর আমরা জানি রাকিবের গতকাল বার্থডে ছিল, কারা কারা জানি না, তা আমরা রাকিবকে সবার পক্ষ থেকে হ্যাপি বার্থডে এগেইন দোস্ত। তুই যদি এখানে আসছিস আজকে সবার সামনে, তো আমরা তোকে হ্যাপি বার্থডে জানাই আবার। তারপর আমরা আর কিছু কমেন্ট আছে যে আমার মনে হলো কোনো বাচ্চা ছেলে হেলে দুলে গান গাইলো। আচ্ছা বুঝলাম না, এটা মনে হয় নির্জন জনের জন্য কোনো বাচ্চা ছেলে হেলে দুলে গান গাইছে। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে এটা অসের তানজিমা কাকুরি লিখেছে। আচ্ছা ফাইন, ও একটু দুষ্টামি করে, ও হচ্ছে জনিকে খুব জ্বালানোর চেষ্টা করে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমার একজন বন্ধু লিখেছে আমার শ্বশুর, আমার আচ্ছা তনু লিখেছে আমার শ্বশুর আমার আরেক বাবা যাকে হারিয়েছে 10 বছর আগে, সবাই দোয়া করিস। আমরা খুবই দুঃখিত তনু এই কথার জন্য। তারপর হচ্ছে একজন লিখেছে কনফার্ম কর রিয়াদ, আমি বুঝতেছি না যে কে লিখেছে, কি কনফার্ম করবো দোস্ত আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা আলিম লিখেছে কনফার্ম কর রিয়াদ। আচ্ছা, আলিম তো চলে গেছে, আলিম এটা কেন লিখেছে আমি আসলে বুঝি নাই। মানে Anyway, তুমি দোস্ত, কবে বাবা হবে সেইটা কনফার্ম করতে বলছে, তুই কবে বাবা হবে সেটা কনফার্ম করতে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা একটু দুষ্ট হয়ে গেছো সবাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমি কনফার্ম করবো, যদি কনফার্ম হয় চিন্তা করো না বন্ধু। নিম্মি মন মনে লিখেছে দেখছি ভালো লাগছে, সকল বাবাদের জন্য দুয়ার ভালোবাসা। নিম্মি ধন্যবাদ। তারপর হচ্ছে তানজিমা কাকুলি রাকিবের জন্য লিখেছে রাকিব তোমাকে হ্যান্ডসাম লাগছে বন্ধু। আমি জানি না রাকিবকে কেন হ্যান্ডসাম লাগছে, সবাই বলতেছে। আচ্ছা বলছে ভালো কথা। তারপর হচ্ছে তালুকদার মারুফ লিখেছে সকল বাবাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর যেসব বাবা মহান আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়েছেন তাদের কে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন, আমি। ধন্যবাদ বন্ধু। তানিয়া গান গেয়ে চলে গেছে, সে সবার জন্য ভালোবাসা দিয়েছে। পার্থ লিখেছে পার্থ সারিতি মৈত্র কানেক্ট হবো কি করে? বন্ধু একটা লিংক দেওয়া আছে, তুমি চলে আসতে পারো। আর হ্যাপি বার্থডে দিয়েছে সোহানা সোহানি। আচ্ছা আমরা মোটামুটি কমেন্ট গুলা পড়ে ফেলছি, তো আমরা এখন সরাসরি চলে যাব রাকিবের সেই বস্তা পচা গান শোনার জন্য। রাকিব কি বার্থডে নিয়ে গান গেতে চাস না বাবা নিয়ে গান গেতে চাস, কোনটা? বন্ধু বাবা বাবা গানটাই নিয়ে। গাবো নে একেবারে শেষ পর্যায়ে, যখন লাইনে আবার আসবো ওটা গায়ে শেষ করবো না সবাই, ঠিক আছে? এখন বন্ধু একটু আড্ডা দিই, গ্রেট। ওই গানটা একেবারে শেষে রাখি, কি বলিস রিয়াদ? তাহলে আমরা একটু জেমসের বাবা, জেমসের বাবা, জেমসের বাবাটা গাবি, জেমসের বাবাটা গাবি। আচ্ছা সবাই মিলে গাইতে পারি রাকিব, তুই এখনই গা, আমরা সবাই মিলে গাই। হ্যাঁ হ্যাঁ গাবো গাবো দোস্ত, এখন, একেবারে এখন, শেষ দোস্ত। পর্যায়ে গাই, একেবারে প্রোগ্রামটা যখন শেষ হবে। এখন কোনো কমেন্ট নাই, কিছু নাই, এখন গাইতে চাই আমরা, এখন এখন তোর মুখে গানটা শুনতে চাই, সবাই মিলে আমরা ইয়া করবো। আচ্ছা আমরা একটু মঞ্জু থেকে শুনে নি না, সরি মঞ্জু চলে আসছিল আড্ডা দিতে। মঞ্জু ওয়েলকাম দোস্ত, তুমি প্রথম আড্ডা দিতে আসছো রাইট? তোমাকে আমরা পেয়ে খুবই খুশি হলাম বন্ধু। তুমি বাবা সম্বন্ধে কিছু শেয়ার করতে চাও কিনা, এবং তুমি কি করো বন্ধু, কোথায় আছো জানলে আমরা খুবই খুশি হব। মঞ্জু। हाँ दोस्तों, काजी इस्तियाक नेवाज रियाद।
তোমাকে ধন্যবাদ আমাকে জি বন্ধু, বলো। বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দোস্ত, হ্যাঁ বলো মঞ্জু। মঞ্জু, তোমার ব্যাপারে বলো বন্ধু, তুমি কি করো, কোথায় থাকো, তারপর বাবা সম্বন্ধে তুমি কিছু শেয়ার করতে চাও কিনা, করতে পারো বন্ধু। হ্যাঁ দোস্ত, আমি হ্যাঁ বন্ধু বলো, আমরা শুনছি। হ্যাঁ বন্ধু রিয়াজ, ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মঞ্জু, আমার বাড়ি রাজশাহী ডিভিশনে চাঁপাইনবাবগঞ্জে, আর বর্তমানে ঢাকায় থাকি, ঢাকা আফতাবনগরে। কর্মরত আছি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। এটা একটি মানে জাতীয় বিদ্যুৎ যে গ্রিড বলি আমরা, ন্যাশনাল গ্রিডের একটি দপ্তরে। পেশাগতভাবে একজন প্রকৌশলী। আর বাবা সম্পর্কে যেটা বলতে চাই, আমি এখন দুই বাবা ঠিক না, তিনটা বাবার সাথে আছি, বাবা, শ্বশুর এবং আমার একটা ছেলে। তো তিনজনেই সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তিনজনের জন্যই শুভকামনা। শুধু আমার বাবা, শ্বশুর বা আমার সন্তান না, পৃথিবীর সকল বাবার জন্য ভালোবাসা 365 দিন। তবে বিশেষ আজকে দিন হিসেবে সেলিব্রেট করছি, বিশেষভাবে সময় দিচ্ছি বা এটাকে নিয়ে ভাবছি, এই জন্য একটা বিশেষ দিন। এটা খারাপ না, তবে 365 দিনই বাবাদের মঙ্গল চাই, ভালো চাই, তাদের জন্য দোয়া করি। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটার মিনিংটা খুব মানে পরিষ্কার জানা নেই, এরকম জানি যে আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, বাবা মা আমরা অনেক অসহায় ছিলাম, বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও সেই নজরে সেভাবেই মানে সেভাবে ভালো রাখে। এটাই হচ্ছে বাবা মার জন্য দোয়া। তো বাবা আসলে কি আমরা কিরকম, বাবার ছায়ায় তো আমরা বড় হয়েছি। বাবা কি করে না, বাবা, আমি নিজেও এখন বাবা, তাই এখন আরো বেশি রিয়েলাইজ করি বিষয়গুলো। ফাইন্যান্সিং থেকে শুরু করে হয়তো আমাকে পৃথিবীতে বসবাসের উপযুক্ত করে তোলা থেকে শুরু করে একটা বাবার যে গাইডেন্স থাকে, টোটাল গাইডেন্সটা কিন্তু বাবারই থাকে। আমরা হয়তো বুঝি অনেক দেরিতে যে বাবার ভূমিকাটা কি। আমরা প্রথমে মায়ের ভূমিকাটাই বেশি ফিল করি, কিন্তু যখন একটা রিয়েলাইজেশনে আসি, মানে যেটা পারফেক্ট ওয়ার্ল্ড, যেটা সত্যিকার পৃথিবীতে যখন নিজেকে আবিষ্কার করি, তখন মনে হয় যে পৃথিবীর যে বাস্তবতা সেটা বাবার কাছ থেকে বেশি শেখা যায় বা বেশি শিখতে পারি আমরা। সেদিক থেকে বাবাকে অবশ্যই মিস করি। আমার বাবা একজন ব্যাংকার, উনি অবসরপ্রাপ্ত। বিভিন্ন রকম অসুখ বিসুখ নিয়ে উনি আছেন, তারপরেও আল্লাহর রহমতে উনি এখনো নিজেই চলাফেরা টুকটাক করেন, মন চাইলে একটু বাইরে যেতে পারেন, নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। তো বলা যায় চলাফেরা করছেন, সুস্থ আছেন। তবে আরো সুস্থ, আরো সুন্দরভাবে যেন থাকতে পারে। ওনার নিউরো রিলেটেড প্রবলেম আছে, প্রেশারের সমস্যা আছে, আরো বিভিন্ন সমস্যা ওনার আছে। তো ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে রাখে। যতদিন এই দুনিয়াতে উনি আছেন, আল্লাহর মেহমান হয়ে যাওয়ার আগ পর্যন্ত উনি যেন কারোর উপর নির্ভরশীল না হন, উনি যেন স্বনির্ভরভাবে এই দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আল্লাহ ওনাকে নেক হায়াত দিক। আর পাশাপাশি মৃত্যুর সময় যেন একটা ইমান মৃত্যু হয়, এইটাই বাবার জন্য চাওয়া পাওয়া। আর পৃথিবীর সকল বাবা মা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তো ধন্যবাদ। আরো অনেককে বলার সুযোগ দিতে হবে বন্ধু। রিয়াদ, রাকিব, ক্রিস্টি ইসলাম, সরি সাইদ চিস্তি ইসলাম, সজীব, সালাউদ্দিন বাবু, সবাইকে ধন্যবাদ। সরি সালাউদ্দিন বাবু, সজীব। আমার সজীবের দন্তস্বয়ে একটু সমস্যা আছে, কারণ আমরা তো চাপাই বা রাজশাহী এলাকার মানুষের মধ্যে একটা আঞ্চলিক একটা প্রনাউন্সিয়েশনের প্রবলেম আছে। হ্যাঁ, ওই জন্য সজীব আর সজীব এটা ঠিক মতো হয়তো তোমরা শুনতে সমস্যা হচ্ছে তোমাদের, সেটার জন্য আমি দুঃখিত। অসুবিধা নেই মঞ্জু, অসংখ্য ধন্যবাদ মঞ্জু, অসংখ্য ধন্যবাদ। মঞ্জু, প্রথমত যে তুমি চাঁপাইনবাবগঞ্জ শুনে খুব খুশি হলাম। আমরা আশা করি আম পাবো তোমার কাছ থেকে, ভালো ভালো আম, কারণ চাঁপাইয়ের আম খুব মজা আমরা জানি। বাট তোমার অ্যাড্রেসটা রাকিবকে দিও না, অ্যাটলিস্ট সে কিন্তু বাসায় চলে যাবে আম খেতে, খুব দুষ্ট ছেলে, ঠিক আছে? সে আম খেতে সে রাজশাহী চলে যাবে। রাকিব কি আফতাবনগরের আশেপাশে থাকে নাকি? রাকিবের বাসা কোথায়? না, নারায়ণগঞ্জ থাকে, বাংলাদেশ থাকে। আমার বাসা নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জে তুমি থাকি, ভাই আইসো না তো, সারাক্ষণ থাকি মিরপুরে। তোমার কাছে আম পাঠাই দিব, নারায়ণগঞ্জ থেকে তুমি করোনা সাথে নিয়ে আইসো না। নারায়ণগঞ্জে কখন হইতে পারে বন্ধু? 30 তারিখে তো বের হয়েছে, আমার মতো আল্লাহ বাঁচায় রাখছে। রাকিবের বাসা করোনা কোনো ভয় করি ব্যাপার না। না, শুধু তোর অ্যাড্রেসটা বল আর দাওয়াত কর, বা দাওয়াতও লাগবে না, রাকিব চলে যাবে তোর কাছে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, ওই দোয়াটাও করিস না যে ওর কিছু হোক, এবং ওর দ্বারা অনেক মানুষের উপকার হচ্ছে আসলে। হ্যাঁ, ওই কিন্তু মনে কর গ্রুপে মানে যে কোনো কারোর জন্য খুব নিবেদিত প্রাণ একটা ছেলে, তো দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক তাকে, তার মাধ্যমে মানুষের কষ্ট লাঘব হোক, মানুষ অনেক উপকৃত হোক, এই দোয়াই করি। ফিয়ামানিল্লাহ। থ্যাংক ইউ মঞ্জু। মঞ্জু আরেকটা জিনিস তোমাকে জানতে চাচ্ছি, তুমি যেহেতু পাওয়ার গ্রিডে আসো বলছো, তোমার আন্ডারে কি ডেস্কো তারপর ডিপিডিসি এগুলো কি তোমাদের একসাথেই? আসলে বিদ্যুতের ডেস্কো ডিপিডিসি যে প্রতিষ্ঠানগুলোর নাম তোমরা বলছো, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই প্রতিষ্ঠানগুলো একসময় পিডিবির আওতায় ছিল। তো আমাদের বিদ্যুৎ যে পুরো ব্যবস্থাপনাটা, এটা 3টা ভাগে বিভক্ত। প্রথমত এই বিদ্যুৎটা উৎপাদন হয়, সেই উৎপাদন কোম্পানিগুলো একটা ক্যাটাগরিতে আছে, যেগুলোকে আমরা বলি পাওয়ার জেনারেশন কোম্পানি। অ্যাজ ফর এক্সাম্পল, তোমরা হয়তো শুনে থাকতে পারো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নাম শুনে থাকতে পারো। এছাড়াও আরো অনেক বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আছে, যেমন তোমার ধরো ইজিসিবি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ। এগুলো হচ্ছে তোমার একসময় পিডিবি ছিল, পরে কোম্পানি করে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে ফার্স্ট বিদ্যুৎ উৎপাদন শুধুমাত্র পিডিবি করতো, ঠিক আছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এই পিডিবি কে ধীরে ধীরে ভাগ করে করে এক সময় হলো এটা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, এভাবে জেনারেশন কোম্পানিগুলো আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে ডিস্ট্রিবিউশন আরেকটা পার্ট, সেটা হচ্ছে তোমার আমাদের যে বাসা বাড়িতে আমরা ইলেকট্রিফিকেশনের আওতায় আছি, বিদ্যুৎ আমরা পাচ্ছি। এই যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ আসছে বা ইন্ডাস্ট্রিগুলোতে সরাসরি বিদ্যুৎ আমরা পাচ্ছি, এটা পাচ্ছি কিন্তু বিদ্যুৎ বিতরণ কোম্পানির মাধ্যমে, বা আমরা কানেক্টেড আছি কি আশেপাশের কোনো সাপ্লাই অফিসের সাথে। এটা হচ্ছে বিতরণ কোম্পানিগুলো, যেমন ধরো ডেস্কো, ডিপিডিসি ঢাকার মধ্যে, এর বাইরে পল্লী বিদ্যুৎও কাজ করে ডিস্ট্রিবিউশনের, আবার কিছু কিছু এলাকায় সরাসরি পিডিবি ডিস্ট্রিবিউশনের কাজগুলো করে। তাহলে পিজিসিবি কি করে? পিজিসিবি হচ্ছে মাঝখানে এই জেনারেটেড যে পাওয়ারটা, এটা ডিস্ট্রিবিউশনের উপযোগী করে তোলাটাই হচ্ছে ট্রান্সমিশন কোম্পানি পিজিসিবির কাজ। পিজিসিবি নামটা হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। মূলত এই উৎপাদিত যে বিদ্যুৎটা জেনারেশন কোম্পানি থেকে আমরা পাচ্ছি, এটাকে হুইলিং করে বা ট্রান্সমিট করে, যেভাবে বলো ট্রান্সমিট করে আমরা ডিস্ট্রিবিউশনের উপযোগী করে ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দিচ্ছি। ঠিক আছে, এটা বিভিন্ন ভোল্টেজ লেভেল আছে। তো বিদ্যুৎ উৎপাদিত হয় তোমার 11,000 ভোল্টেজ, এরকম 11 কেভিতে উৎপাদিত হয়। এরপরে এটাকে হাই ভোল্টেজে ট্রান্সমিট করে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছে ট্রান্সমিট করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল 11 কেভিকে তোমার ধরো 132 কেভি বা 230 কেভি, কেভি মানে বুঝছো 1000 ভোল্টেজ আর কি, 1,32,000 ভোল্টেজ বা 2,30,000 ভোল্টেজ। হ্যাঁ, এভাবে হাই ভোল্টেজে ট্রান্সমিট করে ডিস্ট্রিবিউশনের কাছে পাঠানো হয়। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন তখন আবার আমাদের বাসা বাড়ি প্লাস যে কমার্শিয়াল লোডিং এগুলোতে পাঠায় আর কি। এখন কি তোমরা বুঝতে পারছো? আসলে হ্যাঁ, মানে বিদ্যুতের এই জায়গাটা আমাদের খুব অজানা, এই জন্য তোমাকে যেহেতু পেয়েছি জেনে নিলাম। তার মানে এখন যেহেতু কারেন্ট বিল বেশি আসতেছে, সেই ক্ষেত্রে যদি আমাদেরকে এরকম হ্যারেস করে, তোমরা কি কোনো হেল্প করতে পারবা? হ্যাঁ, বিদ্যুৎ বিলের ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার মিটারে যে রিডিংটা আছে, তুমি কত এনার্জি বা আওয়ার বা কিলোওয়াট আওয়ার কনজিউম করেছো, সেটা কিন্তু তোমার মিটারে অবশ্যই রেকর্ড আছে। কোনো কারণে আমি বের করতে পারি, কোনো কারণে বের করতে পারি যে ওরা ভুল করতেছে, সেই ক্ষেত্রে ওরা যদি আমাকে হেল্প না করে, তোমরা কি কোনো সাহায্য করতে পারবা? অবশ্যই, তোমার ওখানে যে বিদ্যুৎ সাপ্লাই বা সাপ্লায়ার যারা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবা যে আমার এনার্জি মানে ইউনিট যে পরিমাণ কনজিউম করেছি, তার চেয়ে আপনি বেশি বিদ্যুৎ বিল ক্লেম করেছেন, এটা অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, বিল বেশি করেছেন যেহেতু, সেটা একটা অ্যাডজাস্ট করবে, সামনের মাসে এটা অ্যাডজাস্ট করবেন। অ্যাজ ফর এক্সাম্পল, আমার এই মাসে ডাবল বিল ক্লেম চাই, যদি করতে না চায় মঞ্জু, তখন সেই ক্ষেত্রে কি তোমরা কোনো হেল্প করতে পারবা অ্যাজ এ মেইন কোম্পানি হিসেবে? হ্যাঁ, অ্যাজ এ মেইন কোম্পানি হিসেবে আমরা যেটা করি, যে কেউ যে ভিকটিম, সে যদি সত্যিকার অর্থে ভিকটিম হয়ে থাকে, তাহলে আমরা তার সাথে কনসার্ন যে অথরিটি, তাদেরকে আমরা ওভার ফোনে বলি যে আমার উনি আত্মীয় বা আমার পরিচিত, তার বাসায় এই বিদ্যুৎ বিলটা ডাবল কেটেছে, তো আপনার একটু অ্যাডজাস্টমেন্টের একটা স্টেপ নেন। তখন আমাদেরকে চেষ্টা করে তারা আমাদের কথা রাখার, কারণ আমরা যেহেতু কানেক্টেড, এবং ট্রান্সমিশন কোম্পানির আমাদের কিন্তু কাজ হচ্ছে দুইটা সেক্টরের সাথে ব্যালেন্স করা। অ্যাজ ফর এক্সাম্পল, আমার যতটুকু বিদ্যুৎ দরকার ঠিক ততটুকু জেনারেট করি আমরা,
সেক্ষেত্রে জেনারেশন কোম্পানিকে আমরা যতটুকু পাওয়ার জেনারেট করতে বলি ওনারা ততটুকুই জেনারেট করে, রাইট? অনুরূপ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো যদি যতটুকু ডিমান্ড ততটুকু আমরা দেই, সেক্ষেত্রে লোডশেডের বিষয়টা চলে আসে যে আমরা যদি ফোর্স করি যে না এখন আপনাদের যতটুকু ডিমান্ড এর বেশি আপনারা পাওয়ার পাবেন না কারণ আমার জেনারেশন ঘাটতি আছে, তখন ফোর্স লোডশেড হয়। সো আমাদের সাথে রিলেশনটা এরকম, সো আমরা বললে চেষ্টা করে, এটা প্রেশার না যে আমরা ফোর্স করছি এই এখনই করতে হবে করে দাও, বিষয়টা এরকম না, এটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ, এটাতে কাজে লাগিয়ে আর কি আমরা কোনো ভিকটিম যদি থাকে আমরা হেল্প করি। আমাদের বন্ধুরা আশা করতেছি তোমার থেকে অনেক হেল্প পাবে, কোনো ঝামেলা হলে তোমাকে ধরবে। আমাদের একজন নতুন বন্ধু জয়েন করেছে, সে আমাদের কমেন্টে লিখেছিল সে আমাদের কথার সাথে মানে বাবা সম্বন্ধে কিছু শেয়ার করতে চায়। সাদিয়া ওয়েলকাম তোমাকে বন্ধু, তুমি মনে হয় প্রথম লাইভে আসছো, তো তুমি কিছু শেয়ার করতে চাচ্ছ সাদিয়া প্লিজ। তুমি তোমার নাম বন্ধু, কি করো, কোথায় থাকো, আর বাবা সম্বন্ধে সবকিছু শেয়ার করতে পারো, আমরা তোমাকে শুনবো আজকে। ধন্যবাদ বন্ধু। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বন্ধু, বলো। পাচ্ছ আমাকে রিয়াদ? হ্যাঁ বন্ধু শুনতে পাচ্ছি, বলো। আমি অনেককে ট্রাই করছিলাম, অ্যাকচুয়ালি নিউ, আমি লাইভে কখনোই আসিনি কারণ প্রিমিয়ার ফোনে মনে হয় ছিল না, বারবার দেখাচ্ছিল যে রং 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 এরকম এরর দেখাচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, বাট এখন ট্রাই করে অবশেষে ঢুকলাম। শেয়ার করতে চাচ্ছিলাম মানে অনেক কিছু, কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে। তো একটা জিনিস আমি শেয়ার কথা, আমার সাথে এখন না, কারণ আমি তাকে হারিয়েছি ইয়ার্স আগে। সো ছোটবেলায় আমি যখন মেবি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, হ্যাঁ, তার আগে থেকে বাবার একটা কথা ছিল যে সন্ধ্যার আগে সবসময় বাসায় এন্ট্রি নিতে হবে, সন্ধ্যার পরে আসলে কখনোই বাসায় ঢুকতে দেবে না, এরকম। দাদি বাসা ছিল খুব কাছে, তখন দাদি বাসায় যেতাম আসতাম, এরকম একটা ব্যাপার ছিল। একদিন হচ্ছে আমার আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান। তো মাগরিবের আজান যেহেতু দিয়ে দিয়েছে, আমি ভয়ে বাসার গেটের সামনে আসলাম, এসে দেখলাম গেটের লক ঢুকতে দিবে না। সো আমি তখন বাইরে দাঁড়িয়ে, বাবা তখন এসে বকাঝকা করলেন এবং ভিতরে ঢুকলেন। পরে গিয়ে কি হলো, তারপরে আমি বুঝতে পারলাম কখন এই জিনিসটা কেন আমাকে বলেছিলেন, অ্যাকচুয়ালি বুঝতে পারলাম আমি মা হওয়ার পরে। বাবা মা কোনো ভুল না করে তাদের থাকে যে সেটা বুঝে ওঠার ক্ষমতা তখন বুঝতে পারে যখন তারা মা হয় অথবা বাবা হয়, যে আমার বাবা মা আমার জন্য কতটা, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারে। কথা বলে আমি ইয়ে করব যে আমি যখন আমার ছেলে যখন হয় কিংবা আমি যখন প্রেগনেন্ট ছিলাম, সেই মুহূর্ত থেকে আমার আম্মাকে, আমার বাবা, ইভেন নিজেদের বাসা আমার বাবার, সে শিফট হয়ে আমাদের খুলনায় আমার বাসার পাশে শিফট হয়ে ভাড়া আসলো, শুধুমাত্র আমার বাচ্চার কারণে। আমি জব করি আমার বাচ্চাটাকে দেখার কারণে। এবং লাস্ট 2.5 বছর, যখন আমার ছেলের 2.5 বছর উনি মারা গেলেন, এবং আমার বাসায় বসেই সেটা। সো এত স্যাক্রিফাইস বাবা মা করে তার বাচ্চাদের জন্য, আর আমরা কিনা বাচ্চা আমরা মনে হয় সাদিয়ার কথা শুনতে পাচ্ছি না, রাইট? নেটওয়ার্কের প্রবলেম। সাদিয়া কি শুনতে পাচ্ছ আমাদেরকে বন্ধু? আচ্ছা, সাদিয়া মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করতেছে। বন্ধু খুব সুন্দর একটা কথা শেয়ার করেছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলো বন্ধু। বন্ধু শুনতে পাচ্ছি, বলো।
মেবি ফ্লাকচুয়েট করছে নেটওয়ার্ক, সে কারণে মনে হয় শুনতে পাচ্ছ না। বন্ধু তুমি কোথায় আছো এখন? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হওয়ার পরে বাবা মার ফিলিংসটা তখন বোঝা যায়। আমি খুলনাতে আছি। ওকে বলো বন্ধু, নিশ্চয়ই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। খুলনাতে একটা এক করি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে বন্ধু, বলো। শুনতে পাচ্ছ রিয়াদ? হ্যাঁ বন্ধু শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি খুলনাতে আছি। খুলনাতে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি খুলনাতে, ইংলিশ মিডিয়াম একটা স্কুলে। ওকে বন্ধু, তুমি কি বলছিলা বাবা সম্বন্ধে, একটু শেষ করো, অসুবিধা নেই। তোমরা কোনটুকু শুনছো? বলতে বলতে ফল করেছিল তোমরা। আমি বলেছিলাম আমার ছেলে হওয়ার আমাদের বাসাটা রেন্টে দিয়ে সে ভাড়া, আমার বাসা নিয়ে ভাড়া, হ্যাঁ। এবং মায়ের কাছে মানে মাকে একটা ইনস্ট্রাকশনই দিয়েছিল যে যেহেতু আমি জব করি, আমার বাচ্চা শুরু করে মানে আম্মা যেহেতু গার্ডিয়ান একটা, আমার বাসায় আম্মাকে শিফট করিয়েছিল এবং সে কিন্তু অন্য বাসায় ভাড়া থেকেছিল। আমার ভাই এত বড় স্যাক্রিফাইস আসলে বাবা মা ছাড়া কেউ করতে পারে না। আর বাবা মাকে বোঝার জন্য বাবা মা না থাকলেই বেশি মনে হয় বোধটা আসে, হ্যাঁ, থাকলে যতটা না আসে। আর যারা বাবা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তারাই একমাত্র বুঝবে সেটার অন্য কেউ হয়তো বা বুঝবে না। অসংখ্য ধন্যবাদ তুমি বন্ধু যে এসে আমাদেরকে এই কথাগুলো বললা। আমরা খুবই ভালো লাগছে যে তুমি আমাদের সাথে শেয়ার করেছো বন্ধু। তুমি কমেন্ট করে লাইভে ঢুকে ট্রাই করে এত কষ্ট করে এসেছো এবং প্রথম এসেছো, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আশা করছি আমাদের বাবার জন্য অনেক দোয়া থাকবে আমাদের। সো আমরা একটু বন্ধু তোমার সাথে আবার আলাপ করব। আমরা একটু জিএমএস রুবেল অনেক চেহারা নিজেকে দেখাচ্ছে এইভাবে ওভাবে, তো আমরা একটু ওর সাথে কথা বলবো। রুবেল বলো, বাবা নিয়ে কিছু শেয়ার করতে চাও? তুমি তো প্রথমে দিলে একটা খোঁচা আমাকে, তাই না? আচ্ছা, বাবা নিয়ে কথা তো বললে অনেক কথাই বলা যায়। আমি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমত আমি নিজেও এখন একজন বাবা, সেই হিসাবে বাবার গুরুত্বটা তো বুঝতেছি। তারপরে যেটা আমাদের আগের গেস্ট বললো যে বাবা যখন থাকে না তখন বাবাটা বোঝা যায় আর কি কি সম্পদ ছিলেন। তা আমি সেভাবেও বুঝি, কারণ আমার বাবা নেই। আজকে 10 বছরের মতো হয়ে গেছে বাবা ছাড়া আছি। তো বাবা যখন ছিলেন তখন তো খুব স্বাভাবিক মনে হতো, মানে বিষয়টা বাবা আছেন, বাবা দাদা দায়িত্ব পালন করেন। বাবা যখন চলে গেলেন এরপর আমরা যেভাবে পারিবারিক ভাবে যে ক্রাইসিস গুলোর মধ্যে আমরা পড়ার পরে আমরা প্রতি মুহূর্তই আমরা বাবার অভাবটা বুঝতে পারি আর কি। যেমন আমাদের অনেক আপনজন যারা, তারা যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, যেমন আমার আত্মীয়রা, বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়রা, মনে করো আমি খুব বেশি পারিবারিক কথা তো বলা যাবে না, শুধু এতটুকু বলি যে যেই সম্পত্তিটা আমরা পাও না সেটা বলতেছে যে তোমরা এই সম্পত্তিটা পাবা না, তোমার বাবা মৌখিক ভাবে বলে গেছে এটা অমুককে দিয়ে দিতে। মানে বাবা মারা গেছে 3 দিন হয়েছে মাত্র, এখনো আমরা মানে কান্নাকাটি শেষ হয় নাই, এর মধ্যে সম্পত্তির কথা বলতে বাসায় চলে আসছে। তাহলে এই এত বড় সাহস এর কাছাকাছি সাহসও কখনো পায়নি তারা যতক্ষণ বাবা ছিল। আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, এরকম অসংখ্য ঘটনা আমাদের সাথে ঘটেছে, আমাদের পরিবারের সাথে ঘটেছে, এখনো ঘটছে। তো এই বাবা নামক বটবৃক্ষ যার আছে সে তো সৌভাগ্যবান বটেই, যার নেই তার আমার মতো বা আমার কাছাকাছি বা আমার সাথে ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু হয়ে গেছে। সেজন্য আমি এই বাবা দিবসে বাবাকে খুব মিস করছি। যাদের তোমাদের বন্ধু যারা দেখছো যাদের বাবা আছে, তারা খুবই সৌভাগ্যবান মানুষ। চেষ্টা করবা এই বাবার রত্নটাকে একটু যত্ন করার জন্য। আমার তো আর সেই সুযোগটা নেই, আমি চাইলেও 1000 বার চাইলেও আর পারবো না বাবার জন্য কিছু করতে। তোমাদের সুযোগ আছে যাদের, তোমরা কিন্তু বাবাকে চেষ্টা করে একটু যত্ন করার জন্য। আমার একটু কান্না মতো চলে আসছে, আমি থামলাম। অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমরা আসলে অনেক দেরি হয়ে গেছে, আমাদের 20 মিনিটের আড্ডা 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। তা আমরা জাস্ট 4 থেকে 5টা কমেন্ট আছে পড়ে ফেলি, তারপর আমরা রাকিবের সাথে একসাথে গান গেয়ে শেষ করব বাবা গানটা, ঠিক আছে? রাকিব তুই একটু গলাটা একটু ঠিক কর, তুই চেহারা অনেক এভাবে দেখাচ্ছিস আমাদেরকে,
চুল ঠিক করতেছিস, রেডি থাক, হ্যাঁ? আমরা একটু চলে আসতেছি। তো আমি জানি না আজকে বাবা দিবসের হোস্ট করে তো আমি পুরো ধরা খাইলাম, সবাই যেভাবে লিখতেছে। মোহাম্মদ আলিম লিখেছে কখন বাবা হবি কনফার্ম কর রিয়াদ বন্ধু। আচ্ছা বন্ধু, আমি খুব তাড়াতাড়ি করব। তারপর হচ্ছে এমডি পলাশ লিখেছে কেউ আর আমার নামটি ধরে বাবার মতো ডাকে না। পলাশ, আমরা খুবই দুঃখিত বন্ধু। তারপর হচ্ছে দিলরুবা জান্নাত লিখেছে আমি বাবাকে হারিয়েছি 2010-এ। খুবই দুঃখিত বন্ধু তোমার জেনে যে তুই আঙ্কেলকে হারিয়েছিস। আমরা খুবই দোয়া করবো আঙ্কেলের জন্য। তারপর দিলরুবা জান্নাত আবার লিখেছে 20 মিনিটের আড্ডা কেন নাম? দোস্ত 20 মিনিটের আড্ডা কেন নাম, বিকজ এটা টার্গেট করা ছিল 20 মিনিটের আড্ডাই চলবে বন্ধুদের সাথে, বাট এখন এই 20 মিনিট আর 20 মিনিট থাকে না, অনেক দূর চলে যায়, কারণ বন্ধুদের আড্ডা। আমি যদি ভুল না করে থাকি অলরেডি মনে 12 থেকে 15 জনের মতো বন্ধু জয়েন করে ফেলছে, কিছু মানুষ ঢুকতেছে আসতেছে। অ্যাডমিন প্যানেলের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কাকে আগে দিবে কাকে পরে দিবে। তো রোটেশন করে সবাইকে আনতেছে। তো এখন 6 জন আছি আমরা। তারপর সুরমা তোরা লিখেছে রিয়াদ চিশতি তোদের জন্য দোয়া করি, তোরা খুব তাড়াতাড়ি সুসংবাদটা শোন। চিশতি কনফার্ম করছে অলরেডি সুসংবাদ আসবে, সমস্যা নাই, আমারটা আমি জানাবো, ঠিক আছে? তারপর হচ্ছে সাজিয়া জাহান শর্মী লিখেছে রিয়াদ রাকিব চিশতি। তারপর হচ্ছে ফাইন দোস্ত। আর শর্মী, আমাদের একটা প্রোগ্রাম করেছিলাম আমরা গত বুধবারে, যে শর্মী বন্ধু যে কোভিড-19 পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে সে যে ব্যাক করেছে সাহসের সাথে, সে আমাদের সাথে এগুলো শেয়ার করেছে। অসংখ্য ধন্যবাদ শর্মী, আশা করি তুমি ভালো আছো। সো একজন বন্ধু লিখেছে ইলিয়াস হোসেন 2004, ইটস অ্যাবাউট 16 to 17 years, সো আই লস্ট মাই ফাদার। খুবই দুঃখিত বন্ধু, আসলে আমরা না যাইতে পারতেছি না। আরেক বন্ধু ঢুকে গেছে সাদিক হাসান, মানে কি সাদিক হোসেন, আমাদেরকে যাইতে দিচ্ছে না কোনো বন্ধুরা। বন্ধু ওয়েলকাম, তুমিও প্রথম মনে হয় আড্ডাতে। কেমন আছো বন্ধু? আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ বন্ধু বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। কোভিড পজিটিভ থেকে উঠে আসছি। বন্ধু কবে তোমার হলো? হ্যালো, আমার হয়েছে গত মাসে 17 তারিখে পজিটিভ আসছিল। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, সবই সুস্থ, পুরোটাই সুস্থ। আমি মাশাআল্লাহ বন্ধু। নিজেকে আগে পরিচয় দিই, আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ইলেকট্রিক্যাল আর্টিফিশিয়ার। এখন বর্তমানে কুয়েত কোস্ট গার্ডের ডেপুটেশনে আসছি, 4 বছরের জন্য আসছিলাম। তো 4 বছর শেষ, এখন এই কোভিড-19 এর জন্য আটকা পড়ে আছি, জানি না কবে ফিরবো। সবাই দোয়া করো আমার জন্য। আমার বন্ধু কি ফ্যামিলি ঢাকাতে নৌবাহিনী, আছে। রাইট? হ্যাঁ, নৌবাহিনী একজন ইলেকট্রিক্যাল আর্টিফিশিয়ার। গ্রেট বন্ধু, শুনে খুব ভালো লাগলো। আসো তুমি বাংলাদেশে ব্যাক করো ইনশাআল্লাহ দোস্ত, ভালো মতো ব্যাক করো, আমাদের দোয়া থাকবে। বলো বন্ধু। হ্যাঁ, দোয়া করো সবাই। কোথায় আছো এখন বন্ধু? আমার ফ্যামিলি, আমি এখন কুয়েতে আছি, কুয়েত কোস্ট গার্ডে ডেপুটেশনে। ওকে, তোমার ব্যাকগ্রাউন্ডে দেখছিলাম, খুব সুন্দর জায়গা। এখন হয়তো ব্যাকগ্রাউন্ড বলতে এখানে আমার কোস্ট গার্ডের যত জাহাজ আছে, শিপ আছে, যুদ্ধ জাহাজ গুলোকে বলে, এখানে সব বাধা আছে। আমরা স্ট্যান্ড বাই থাকি জাহাজে। আমি নিজেও জাহাজেই আছি। না, শিপটা দেখতেছি বন্ধু, তুমি কি আমাদেরকে শিপটা ঘুরে দেখাইতে পারবা বন্ধু? চেষ্টা করে দেখি। আমরা ক্যামেরা একটা নতুন জিনিস, কিভাবে চেঞ্জ নতুন করব? একটা পেয়েছি যে নৌবাহিনীর একজন বন্ধু, তো সে যদি আমাদেরকে জাহাজ ঘুরিয়ে দেখায় আমাদের খুব ভালোই লাগবে। সেই জন্য আমরা বলতেছি বন্ধু দেখাইতে পারো আমাদেরকে, আমরা দেখবো নাকি, কি বলিস? রাকিব তুই কুয়ে যেতে পারবি না? রাকিব তুই কুয়ে যেতে পারবি না? তাকে একটু বড় পর্দায় আনা হোক, তার স্ক্রিনটা একটু বড় করা হোক, তাহলে আমরা একটু ভালোভাবে দেখতে সাদিক কি পাবো। দেখাবো আমাকে? শুধু তাকিয়ে নিয়ে আসলে সাদিক কি দেখাবো আমাকে? সাকিব চলে গেছে। চলে গেল। আচ্ছা যা করবো, নেটওয়ার্কে প্রবলেম করতেছে। না, সাদিক ভাই তো আছে, উনি কোভিড নিয়ে একটু বলতে পারে, উনার কোভিড এক্সপেরিয়েন্স নিয়েও কিছু বলতে পারে, শেয়ার করতে পারে। হ্যাঁ, এটা আমরা অলরেডি একবার শুনেছি আমাদের বন্ধু থেকে। আমি ক্যামেরাটা চেঞ্জ করতে পারতেছি না, সরি দোস্ত। সবাইকে তুমি এভাবে সেলফি দিয়ে দেখাইতে পারো, আমরা যদি একটু জাহাজটা দেখতে পারি, খুব ইচ্ছা হচ্ছে আমাদের দেখতে। ওকে, গ্রেট বন্ধু সাদিক, থ্যাংক ইউ দোস্ত। জাস্টটা সাদিকের নাম স্ক্রিনটা মেন করো, তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে সে থাকবে, পুরোটা দেখা যাবে। সাদিকের স্ক্রিনটা একটু বড় করলে আমরা দেখতে পারবো। সাদিক, হ্যাঁ আমরা দেখতে চাই একটু তোমাকে।
এখানে অনেক দেখা শিপ। যাচ্ছে? হ্যাঁ বন্ধু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে বেসিন, মূলত যেখানে জাহাজগুলো বাঁধা থাকে। ওকে। এখানে বাঁধা আছে সবগুলো জাহাজ, আর কিছু কিছু জাহাজ আছে সমুদ্র ডিউটিতে, আর আমরা আছি স্ট্যান্ড বাই হিসেবে। থ্যাংক ইউ বন্ধু, তোমাকে আমরা একটু কষ্ট দিলাম, কারণ আমাদের আচ্ছা। খুব ইচ্ছে ছিল তোমার না জাহাজটা না না, দেখে যে কষ্টের আমরা একটু কিছু নাই। দেখি, না, ঠিক আছে? তো তুমি থাকো, আমরা আসলে একটু সত্যি রাকিবের কথা বলতে কি, আমি এই তোমাদের এই 2 দিন আগে জয়েন করছি তোমাদের গ্রুপ জয়েন করছি, কিন্তু এ পর্যন্ত যা দেখছি বা করতেছি, অনেক ভালো লাগলো। তৈরি করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে ফর্মটা আমাদের। বন্ধু তোমাদের গ্রুপ নাই সব, এটা আমাদের গ্রুপ সবার, তোমাদের না, আমাদের গ্রুপ বলবো। গ্রুপটা কিন্তু আমাদের সবার, ঠিক আছে? যাই হোক তোমাদের প্রচেষ্টা তোমরা যে শুরু করছো, হ্যাঁ তোমরা যে উদ্যোক্তা, যেটা তোমাদের উদ্যোগকে অনেক স্বাগতম জানাই, এবং আমরা হয়তো এই গ্রুপের মাধ্যমে অনেক কিছু করতে পারবো, চেষ্টা করব করার। আর কোভিড-19 পজিটিভ থেকে উঠে আসার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি, যে আমরা ফেসবুকে অনেকেই শেয়ার করতেছি বা লাইক করতেছি, কমেন্টস করতেছি, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু মূলত আমরা কেউই করতেছি না, যেটা মানে আমাকে নিজেকে সুস্থ রাখার জন্য। গরম পানি খাওয়া, তারপরে তোমার গরম পানি খাওয়া, ওই গরম পানির ভাপটা নিঃশ্বাসের সঙ্গে নেওয়া, এগুলো অনেকে শেয়ার করতেছি, কিন্তু ওইটা আমাদেরকে করতে হবে, ওইটা হচ্ছে মেইন। যাদের আমাদের শ্বাসকষ্ট নেই তাদের জন্য খুবই সহজ, আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য একটু ক্রিটিক্যাল। তো শ্বাসকষ্ট যাদের নাই তাদের জন্য এত কঠিন কিছু না আসলে, আমি যেটা বুঝলাম, আমি উঠে আসা থেকে যেটা বুঝেছি। ধন্যবাদ বন্ধু সাদিক, খুব ভালো একটা কথা বলেছে। আসলে আমরা বলি মানি না, ট্রু, আমরা আসলে বলি মানি না। তো আমরা লাইভটা শেষ করে দিব অলরেডি। আমরা বলতেছি আমাদের বন্ধু সাদিক, ওই 20 যে মিনিটের জায়গায় 1 ঘন্টা 20 মিনিট হওয়ার পথে। বন্ধু সাদিক, তুমি কি সুস্থ অবস্থায়ও গরম পানি এবং স্টিম নেওয়ার পরামর্শ দিচ্ছ, নাকি এফেক্টেড হওয়ার পরে? হ্যাঁ রাইট, সুস্থ অবস্থাতেই নিতে হবে, সুস্থ অবস্থাতে নিয়ে আমরা সুস্থ থাকবো। এখানে আমি মঞ্জুকে একটু বলি। মঞ্জু দোস্ত, আমাদের গত বুধবার একটা লাইভ হয়েছিল, আমাদের এক বন্ধু কোভিড থেকে পজিটিভ হয়েছে, এবং আমাদের এক ডাক্তার বন্ধু আমাদের হচ্ছে অ্যালবার্ট মন্ডল, সে আমাদেরকে সাজেশন দিয়েছে যে আমাদের এখনকার পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই গরম পানি খাওয়া উচিত, ভ্যাপ নেওয়া উচিত গরম পানি দিয়ে, মেন্থল দিয়ে করলে ভালো, এবং আমাদের হচ্ছে চা গুলা খাওয়া উচিত সব সময়। তো এটা কেন বলেছে বন্ধু, যে আসলে এটা আমাদের খুবই উপকারী। হ্যাঁ রাইট, এবং আমাদের এটা উচিত আদা, লবঙ্গ, দারুচিনি, রাইট, আমরা যে মশলা দিয়ে খেতে বলছে, তা আমরা যদি এরকম করি তাহলে আমরা সুস্থ থাকার চেষ্টা করব অনেক। আমরা বাইরে থেকে আসলে এটা করব, তো এটা আমাদেরকে সাজেশন দিয়েছে বন্ধু। তো আমরা খুব শেষ করে ফেলি বন্ধু, আসলে অনেকক্ষণ হয়ে গেছে। রাকিব, তোর গানটা শুরু কর। মঞ্জু, অসংখ্য ধন্যবাদ, নতুন ভাবে আসছো। ভালো থেকো, দোয়া করো আমাদের জন্য, সবার জন্য, যাতে ভালোভাবে ফিরতে পারি। সাদিক, আমরা গানটা দিয়ে শেষ করব, তোমরা সবাই থাকো, কেউ বের হও না। প্রথমে একটা গান এক লাইন গাবো, এটা গাওয়ার পরে তার বাবা গানটা গাবো, ঠিক আছে? বাবা নিয়ে 2টা গান করি, একটা প্রথমে অল্প গাই, তারপরে বাবা গানটা গাই। বাবা যখন গানটা গাবো সবাই গাই, ঠিক আছে? আমরা পারলে গলা মিলাবো। আর সাদিক অসংখ্য ধন্যবাদ, মঞ্জু অসংখ্য ধন্যবাদ, তোমরা নতুন এসেছো। রুবেল, চিশতি, রাকিব, এগেইন থ্যাঙ্কস, তোরা সবসময় জয়েন করিস। তো আমরা রাকিবের গানটা দিয়ে শুরু করব। সবাই যদি গান শুনতে চাও তাহলে মিউটটা অফ করে অন করে সাউন্ডটা বাড়ায় দাও, আর কেউ যদি গান শুনতে না চাও মিউট করে দাও। রাকিব রেডি? আচ্ছা, প্রথমে বাবা বলেছে নাম করবে, এটা ভিলেন গাবো, একটু মিউট করো, সবাই মিউট করো, ডিপি রাস্তা আছে। তারপর আমরা বাবা গানটা গাবো, ঠিক আছে? বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। এবার আমাদের বাবা গানটা গাই, যেটা আমার খুবই প্রিয়, বা মানে সবারই কষ্টে, সব একসাথে গাই। হ্যাঁ, ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা,
বন্ধু রিপিট আসতেছে, মাইকটা মিউট কর সবাই, মাইক মিউট কর। সাদেক মাইকটা মিউট করো বন্ধু, কথা রিপিট আসে, মাইকটা মিউট করে দাও। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, মানুষের মতো মানুষ এক, লেখা ইতিহাসের পাতা। নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো খোকা যখন আমি থাকব না, কি করবি রে বোকা। এত রক্তের সাথে রক্তের টান, সাথের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায়, বাবা কত দেখি না তোমায়, কেউ বলে না রে মানি কোথায় আমার, ওরে বুকে বাবারে বাবু। ধন্যবাদ রাকিব, আমরা সবাইকে ধন্যবাদ। রুবেল তোর আজকে কি করছে, হ্যাঁ থ্যাংক ইউ, বাকিরা মিউট না করলে হবে। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে, রুবেল, মঞ্জু, চিস্তি, রকিব, সাদিক, অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা জয়েন করেছিল আমাদেরকে, স্পেশালি সাদিয়া নতুন আসছে, এসে ওর বাবার সম্বন্ধে শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ। তানিয়া গান গেয়েছে, আমাদের আরো অনেক বন্ধু চলে এসেছিল আজকে আড্ডায়, অসংখ্য ধন্যবাদ সবগুলো বন্ধুকে যারা যারা আসছো, যারা যারা আমাদের সাথে আড্ডা দিয়েছো। রাকিব দেখা হবে ইনশাআল্লাহ। সাদিকের দেশের বাড়ি কোথায়? দেখা হবে ইনশাআল্লাহ। আমার দেশের বাড়ি কুষ্টিয়া, আমি তোমাদের নারায়ণগঞ্জে ইয়ে করছি, সোনাকান্দা আমাদের যে রকিয়ার্ড আছে ওখানে আমি বেশ কিছুদিন জব করছি। বন্ধু এসএসসি কোন স্কুল থেকে? আমি কুষ্টিয়াতে, আমার গ্রামের স্কুল কমলাপুর হাই স্কুল থেকে। তুমি কুষ্টিয়ার আমাদের ফ্রেন্ড কাউকে চিনো যারা আছে? ওরা অনেক, কুষ্টিয়া কিন্তু আমাদের একটা টিম দিয়েছিল ক্রিকেটে, এবং ওরা কিন্তু ক্রিকেট খেলে গেছে আমাদের সাথে। দোস্ত ক্রিকেটের টিম লাগলে আমি তো নতুন আসছি, তো আমি আসছি পরশুদিন জয়েন করছি, এখন হয়তো বা আস্তে আস্তে হয়তো চিবো কারা কারা আছে দেখবো। এই ঢাকা টিমে কারা খেলে? আমি কিন্তু ঢাকা টিমের হয়ে খেলতে পারবো, ক্রিকেটে কিন্তু অনেক সময় স্পেন্ড করছি লাইফের। মঞ্জু ঢাকাতে অনেকগুলো টিম হয়েছিল, জানি না তো, আমি তো লাইফে অনেক ক্রিকেট খেলছি, ইনশাআল্লাহ আগামীতে কুমিল্লারও টিম থাকবে ইনশাআল্লাহ, ওল্ড ঢাকা। তো ইনশাআল্লাহ দোস্ত, আমরা খুবই দুঃখিত তুই খেলতে পারিস না, ইনশাআল্লাহ নেক্সট টাইম খেলতে পারবা, আমরা মোস্ট ওয়েলকাম। আচ্ছা, অনেক বন্ধু লিখেছে আজকে আয়োজনটা সত্যি ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ বন্ধু। আশা করি সবাই সবার বাবার সাথে ভালো থাকবে, যাদের বাবা নাই তাদের জন্য আমরা খুবই দুঃখিত বন্ধু, এবং আমাদের সেই বাবাগুলোর জন্য দোয়া আমরা অবশ্যই করি, আর যাদের বাবা আছে তাদের জন্য দোয়া করি যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে। আমরা আমাদের সবার বাবার জন্য দোয়া করি, আর আমাদের চিস্তি বাবা হচ্ছে খুব তাড়াতাড়ি, ওর জন্য দোয়া করি, ঠিক আছে? কারণ সবাই এটা জানতে যাচ্ছে, রাকিবও বাবা হয়ে যেতে পারে যে কোনো সময়, ওর জন্য দোয়া করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকে এই বাবা দিবসে স্পেশাল যে প্রোগ্রামটা 20 মিনিটের আড্ডাতে সবাইকে জয়েন করার জন্য, এবং খুবই ভালো লাগলো সবার কথা শুনে, সবার সাথে শেয়ার করে আড্ডা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।